আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়েজিদ এবং আজকে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষা বা তুমি যেটাকে সি প্রোগ্রাম বলো, সেই অধ্যায়ের 2024 সালের গুরুত্বপূর্ণ 4টা বোর্ড প্রশ্ন সলভ করব। এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণটা হলো এই 4টা বোর্ডের কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা আগে আমি তোমাকে একটু বলে নিই। দেখো, আমি তোমাকে কিন্তু এই কোর্সের প্রায় প্রথম দিক থেকেই বলতেছিলাম যে আমাদের সাধারণত বোর্ড প্রশ্ন যখন হয় এই অধ্যায় 5 থেকে প্রায় সময় 2টা প্রশ্ন আসে প্রত্যেকটা বোর্ডের। তুমি যদি 2024 সালের প্রশ্নগুলো দেখো, তোমার অ্যানালাইজ করো, তাহলে তুমি দেখতে পারবা প্রায় প্রত্যেকটা বোর্ডেই 2টা করে প্রশ্নই আসছে অধ্যায় 5 থেকে। প্রায় প্রত্যেকটা, 2-1টা ছুটে যেতে পারে, হ্যাঁ, 2-1টা আসতে পারে। তো এই যে প্রায় প্রত্যেকটা বোর্ডেই 2টা করে আমাদের প্রশ্ন এখান থেকে নেওয়া হয়। তো এই 2টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন থাকে কি, একটা প্রশ্ন থাকে হলে একবারে তোমরা যেই সাধারণ জিনিসগুলো পড়ছো ওইখান থেকে একবারে সাধারণ টপিকের উপরে একটা প্রশ্ন থাকে সাধারণত, ঠিক আছে? তো ওইটা কিন্তু তোমরা যারা কোর্স কমপ্লিট করছো অনায়াসে ওই প্রশ্নটার অ্যান্সার তোমরা সুন্দর করে ফেলতে পারবে। এবং আরেকটা প্রশ্ন যেটা থাকে, ঠিক আছে, 2টা প্রশ্নের ভিতরে একটা তাহলে কি একবারে সহজ, তোমরা কোর্স করছো যেভাবে ওইখান থেকে একবারে সরাসরি সুন্দর করে লিখে দিতে পারো। আরেকটা প্রশ্ন যেটা, ওই প্রশ্নটা কিন্তু থাকে একটু ইউনিক থাকে, অর্থাৎ স্যাররা ইচ্ছা করে ওই কোশ্চেনটা একটু ইউনিক দেয়, কারণ একটা অধ্যায় থেকে যেহেতু 20 মার্ক দিচ্ছে, 2-1টা বোর্ডের বেলায় 2টা প্রশ্নই সহজ দিয়ে দেয়। বিশেষ করে ঢাকা বোর্ডের দিকে একটু তাকায় দেখবে, এটা সবসময় সাধারণত সহজ দেয়, কিন্তু এদেরই কিন্তু আসলে কঠিন দেওয়া দরকার ছিল, কারণ ঢাকা বোর্ডের স্টুডেন্টরা কিন্তু ভালো ভালো টিচারগুলো পায়। তাহলে আমার কাছে জিনিসটা অবাক লাগে। তো যাই হোক, তো কয়েকটা বোর্ড কি আছে, কয়েকটা বোর্ড সাধারণত তাদের 2টা কোশ্চেনই সহজ করে, কিন্তু কিছু কিছু বোর্ড কি করে জানো, একটা প্রশ্ন একবারে সহজ করে দেয় যেটা তুমি এই কোর্স কমপ্লিট করে অনায়াসে পারবে। দ্বিতীয় প্রশ্নটা একটু ইউনিক করে, তুমি ওই প্রশ্নটা পারারও যোগ্যতা রাখো, কিন্তু তোমার বেসিক লেভেল যদি অনেক স্ট্রং হয়, অর্থাৎ আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলোর বেসিক থেকে শুরু করে সেগুলো অ্যানালাইসিস, অর্থাৎ তোমার প্র্যাকটিসটা যদি খুব ভালোভাবে করো, তাহলে ওই দ্বিতীয় প্রশ্নটা পারার যোগ্যতাও তুমি রাখো। এখন কথা হলো, এই দ্বিতীয় টাইপের যে প্রশ্নটা আমি বললাম যে কিছু কিছু বোর্ডের ভিতরে প্রথমটা সহজ এবং দ্বিতীয় যেটা কঠিন থাকে, এই দ্বিতীয় টাইপটা অনেক স্টুডেন্টের কাছে একটু কষ্টকর মনে হতে পারে। তাহলে এই যে 2024 সালের যে কোশ্চেনগুলো ওই টাইপের আসছে, অর্থাৎ একটু ইউনিক করার স্যাররা চেষ্টা করছে, সেই 4টা বোর্ড প্রশ্ন নিয়েই আমি আমার এই ক্লাসটা সাজাইছি। সবার প্রথমে যেটা বলতে চাই সেটা হলো, যদি তুমি এই কোর্সটা একবারে প্রথম থেকে একবারে এই পর্যন্ত সিরিয়ালে শেষ করতে না আসো, হঠাৎ করে এই ক্লাসটা দেখতে শুরু করো, তাহলে এখানে থেমে যাও। আগে তুমি কোর্সটা যে শুরু করছো, যেখানে আসো ওইখান থেকে সিরিয়ালের ক্লাসগুলো দেখবে, অবশ্যই সিরিয়াল ভাঙবে না। তারপরে যখন এটা সিরিয়াল আসবে তখন তুমি এই ক্লাসটা দেখবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমরা যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হলো ময়মনসিংহ বোর্ড 2024। এখানে তুমি প্রশ্নটা দেখতে পাচ্ছ, উদ্দীপকে একটা সুন্দর একটা ধারা দেওয়া আছে। এই ধারাটা তুমি চিনো, একবারে সহজ একটা ধারা, যোগের ধারা, এবং 1 + 4 + 7 + ... 40, ঠিক আছে, বা 40। তো এই যে ধারাটা এখানে 3 করে গ্যাপ দিয়ে সামনে পর্যন্ত গিয়েছে। এবার চলো আমরা আগে ক খ সলভ করি, তারপরে এটা সম্পর্কে কি প্রশ্ন আছে সেটা দেখবো। সর্বপ্রথমে যে প্রশ্নটা আছে সেটা দেখো যে কিওয়ার্ড কি। এটা তুমি খুব ভালোভাবে জানো, তাও আমি খুব হালকা করে বলে দিচ্ছি যে কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দ, যাদের নির্দিষ্ট কিছু অর্থ রয়েছে এবং প্রোগ্রামে এদের নির্দিষ্ট কিছু কি আছে, প্রোগ্রামে এদের নির্দিষ্ট কিছু কাজ আছে, বা প্রোগ্রামে এরা নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করে, ঠিক আছে? সুন্দর করে তুমি বলে দিবা। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে দেখো কি আছে। এর পরবর্তীতে বলছে হলো ইন্ট মার্ক, তারপরে 3 এবং 4 দেওয়া আছে, এটা ব্যাখ্যা করতে বলছে। এই যে এরকম জিনিসটা কি বলছে, ব্যাখ্যা করতে বলছে। এবং এই জিনিসটা কিন্তু তুমি একটা লম্বা ক্লাস করছো, সেটা কি অ্যারেতে, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে অ্যারেতে আমরা এই যে 2টা সংখ্যা যেখানে দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলে এই ধরনের অ্যারেকে আমরা বলি কি, এটাকে আমরা বলি দ্বিমাত্রিক অ্যারে। তাহলে তুমি সবার প্রথমে বলবা যে এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়েছে, একটা দ্বিমাত্রিক অ্যারে বোঝানো হয়েছে। এবং দ্বিমাত্রিক অ্যারেতে সাধারণত আলাদা আলাদা করে 2টা সংখ্যা উল্লেখ করা থাকে, ঠিক আছে, 2টা সংখ্যার উল্লেখ করা থাকে, যেখানে প্রথমটা অ্যারের রো এর সংখ্যা নির্ধারণ করে এবং দ্বিতীয়টা ওই অ্যারের কলামের সংখ্যা নির্ধারণ করে, ঠিক আছে? তাহলে উক্ত যুক্তি সাপেক্ষে এটা কি, এটা হলো আমাদের দ্বিমাত্রিক অ্যারে। খুব শর্ট করে বললাম, কারণ এটা অনেক লম্বা একটা লেকচার, তুমি মানে এটা কিভাবে ঘর তৈরি করে থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমি একটা ক্লাসে দিয়েছি, এই জন্য শর্ট করে আমি এটা বলে দিলাম। এর পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, যে উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তাহলে ভালো করে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যে আমাকে এরকম একটা ধারা দিছে, ঠিক আছে, এখানে একটা ধারা দিছে, কিন্তু এই ধারা থেকে সমাধান চাইছে কিন্তু আমার কাছে কয়টা, 2টা। সমাধান চাইছে কয়টা, 2টা। অর্থাৎ একবার এই একই ধারা থেকে
কিসের যোগ, মানে কোন সংখ্যাগুলোর যোগ বের হবে, সেটা হলো জোড় সংখ্যাগুলার। ভালো করে বুঝো, একবার জোড় সংখ্যাগুলার এখানে বলে দিছে। দেখো, উদ্দীপকের ধারাটির জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র আঁকো। তাহলে একবার আমাকে এমনভাবে কাজ করতে হবে যেখানে এই যে ধারাটা যাচ্ছে, যেখানে এই যে এখানে কি আছে, জোড় সংখ্যা অর্থাৎ 4 আছে, তারপরে কি এখানে বলবে 7 পরে আবার কি আসবে, 10 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এর পরের সংখ্যাটা কি হবে, এর পরের সংখ্যাটা 10 হবে, তারপরে 13, ওটা বিজোড় সংখ্যা। 13 এর পরে কি আসতেছে, 16 আসতেছে, 16টা আবার কি জোড় সংখ্যা। এইরকম ভাবে কতটুকু পর্যন্ত যাবে, এরকম ভাবে 40 পর্যন্ত যাবে। এর মানে অর্থাৎ সহজ কথা হলো 1 থেকে 40-র ভিতরে 3 করে বৃদ্ধি করার সময় জোড় সংখ্যাগুলো এখানে নিবে। যেমন 1-এর পরে 4 আসছে, 4 একটা জোড় সংখ্যা, 4-এর পরে 7 আছে, 7কে নিবে না। 7-এর পরে 3 বৃদ্ধি করলে 10 হয়, 10কে নিবে। এবং তারপরে আবার 13 হয়, 13কে নিবে না। তারপরে আবার 3 বৃদ্ধি করলে কি হয়, 16 হয়, 16কে নিবে। এইভাবে তোমার 40 পর্যন্ত যাবে। যতগুলো জোড় সংখ্যা হবে সবগুলোকে সে নিবে এবং যোগ করে দিবে, এইটা। এবং একইভাবে 1 থেকে 40-এর ভিতরে তোমার কি করবে, ফার্স্টে কি নিবে, 1কে নিবে, তারপরে কাকে নিবে, 4কে নিবে না, কারণ 4 তো জোড়ের ভিতরে চলে গেছে। 4 কোথায় চলে গেছে, আমাদের জোড়ের মধ্যে চলে গেছে। এবার জোড়ের যোগফল বের হবে কি, এখান থেকে সকল জোড় সংখ্যাগুলো যখন 1 থেকে 40-এর ভিতর সকল জোড় সংখ্যাগুলো বের করবে, বের করে টোটালটারে কি করবে, যোগ করে দিবে। কিভাবে যোগ করবে ওটা আমরা দেখব। একইভাবে আবার 1 থেকে 40-এর ভিতরে কি বিজোড় সংখ্যাগুলো বের করবে। কত গ্যাপ দিয়ে, এই ধারায় কত করে গ্যাপ দেওয়া আছে, 3 করে গ্যাপ দেওয়া আছে। কারণ এই ধারার ভিতরে প্রশ্নটা কি বলছে দেখো, যে উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলো। তাহলে এই ধারাটা কি, এই ধারাটা হলো 1 থেকে 40 পর্যন্ত 3 গ্যাপ করে আছে এইখানে লম্বা। আমি যদি সবগুলো লিখতাম তাহলে বুঝতে পারতাম। ঠিক আছে, তো মানে গ্যাপ দিয়ে এই 40 পর্যন্ত গেছে। তাহলে এই ধারা থেকে আমার বিজোড় সংখ্যা কোনগুলো হবে, বিজোড় সংখ্যা হবে ফার্স্টে 1, তারপরে 4 নিতে পারবো না, 4 জোড়ে চলে গেছে। তাহলে 4-এর পরে কি আছে, 7, তাহলে 7 নিতে পারবো। ঠিক আছে, 7-এর পরে 10 জোড়ে চলে গেছে। 10-এর পরে কত, 3 বাড়াও 13, তাহলে 13 আবার নিতে পারবো। 13-এর পরে কত হয়, 13-এর পরে আবার 3 বাড়াও 16 হয়। 16 কোথায় যাবে, জোড়ে যাবে। আর এটা কি, এটা হলো আমার বিজোড়, এটা হলো আমার কি বিজোড়। ঠিক আছে, কোনো ক্লাস না বুঝলে কাইন্ডলি আরেকবার দেখবা, অনেক খোলামেলা ভাবে আমি কথা বলি। হ্যাঁ, তাহলে এটা হলো আমার বিজোড়, এটা হলো আমার জোড়। তাহলে আমার কোথায় চলে আসলো, এই 13 বিজোড়ে চলে আসছে। 13-এর পরে 3 বাড়ালে কি হয়, 16 হয়। 16 কোথায় আছে, জোড়ে আছে। 16 সাথে 3 অ্যাড করলে কত হয়, 19 হয়। 19 কোথায় আসবে, 19 আসবে আবার এইখানে। ঠিক আছে, 19-এর সাথে আবার 3 যোগ করলে 22 হয়, 22 চলে যাবে জোড়ের কাছে। ঠিক আছে, ওইটার সাথে আবার 3 যোগ করলে 25 হয়, 25 চলে যাবে এইখানে। এইভাবে ডট করতে তোমার 40 হইতে সবার শেষে ক্লোজ টু মেবি 37টা ও পাবে। ঠিক আছে, তাহলে 1 থেকে তোমার 40-এর ভিতরে যেগুলো বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাগুলো এই যে বের হইলো, এবার এই 1 যোগ 7 যোগ 13 যোগ 19 যোগ এরপরে যেগুলো আসে 40 পর্যন্ত, ওই সবগুলো যোগ হয়ে যোগফল বের হবে। একইভাবে আমার এইখান থেকে যেগুলো জোড় আসছে 40 পর্যন্ত, এই সবগুলো যোগ হয়ে একটা যোগফল বের হবে। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। তাহলে এটা কিন্তু একটু ট্রিকি দিছে। হ্যাঁ, তাহলে এইবার আসো এই জিনিসটাকে আমরা কিভাবে করব। তাহলে সবার প্রথমে আমি দেখো এটার যে অ্যালগোরিদম করতে বলছে, আমরা স্টার্ট করলাম, শুরু করলাম। এবার সবার প্রথমে আমি ধরে নিলাম যে আমাদের অড সাম এবং তোমার ইভেন যে সাম আছে। সাম মানে কি, আমরা এখানে যোগফলের জন্য বলছি। আর এখানে যে আন্ডারস্কোর দিয়ে একটু গ্যাপ করে রাখছি, যে আমি সি কোডে এটা এইভাবেই ব্যবহার করব, এই জন্য আমি এখানে আন্ডারস্কোরটা বা আন্ডার স্পেস যেটা এটা দিয়েছি। এখন এটা দেওয়ার কারণটা কি, এটা দেওয়ার কারণটা হলো আমরা কিন্তু যখন সি প্রোগ্রাম করব তখন অড এবং সাম, ঠিক আছে, এই দুটো কিন্তু আলাদা আলাদা লিখতে পারবো না। কারণ মাঝখানে যদি একটা স্পেস দাও তাহলে কিন্তু আমাদের এটা কোন নীতিকে ভেঙে ফেলে, এটা হলো আমাদের ভেরিয়েবল আমরা যে লিখি, চলক লিখি। অনেক আগে ক্লাস করছো, দেখো চলক লেখার কিছু নিয়ম ছিল, যে প্রথমে আমরা নাম্বার দিতে পারবো না, তারপরে এমন কোনো চলকের নাম লিখতে পারবো না যেটা আমাদের আগে থেকে কোনো কিওয়ার্ডের সাথে বা কোনো প্রোগ্রামের নিজস্ব ফাংশনাল শব্দের সাথে মিলে যায়, এরকম কিছু লিখতে পারবো না। তারপরে উল্টাপাল্টা কোনো চিহ্ন সামনে দিতে পারবো না। এরকম অনেক কিছু নিয়ম কিন্তু আমরা পড়ছি, ভেরিয়েবল লেখার নিয়মগুলো। তো ওই নিয়মে কিন্তু আমরা দেখছি যে দুইটা মানে শব্দ দিয়ে যদি আমরা কোনো চলক লিখতে চাই, মাঝখানে কি দিতে পারবো না, মাঝখানে স্পেস দিতে পারবো না। এই জন্য এটা দিয়ে আমরা কি করছি, এই দুটাকে একসাথে কানেক্ট রেখে একটা জিনিস দিছি। এখন তোমার কাছে যদি এটা কষ্টকর মনে হয় তাহলে তুমি করতে পারো কি, তাহলে তুমি যেটা করতে পারো, তুমি এখানে শুধু অড, ঠিক আছে, অড লেখা দিতে পারো, অড সমান সমান 0, ইভেন সমান সমান 0, এইভাবে দিতে পারো। তো তোমার যদি সুবিধা হয় যে একটা শব্দ দিয়ে করবো, তুমি একটা শব্দ দিয়ে করতে পারো। কিন্তু ম্যাক্সিমাম গাইডে বা তোমার যে সামনে যে ইয়াগুলো পাবা, যে বিভিন্ন রাইটারের গাইড টাইপ পাবা, ওইখানে এই টাইপেরই ক্লোজ টু করা আছে বা করবে তারা। এই জন্য আমি এটাই বুঝাই দিচ্ছি, যার জন্য তোমার ওইটা
বুঝতে যাতে সুবিধা হয়। তাহলে আমি এখানে দেখো যে অড আর ইভেন মানে তো বুঝো, এটা হলো বিজোড় এবং এটা হলো জোড়। তাহলে আমি দুইটা ভেরিয়েবল নিলাম ফার্স্টে, অড সাম অর্থাৎ বিজোড়গুলোর যোগফল সবার প্রথমে আমি কি বলছি 0, এবং ইভেন সাম অর্থাৎ জোড়গুলার যোগফল ওটাও আমি কি ধরে রাখছি 0। এবং আয়ের মান কত থেকে শুরু করছি, আয়ের মান 1 থেকে শুরু করছি। আয়ের মান, কারণ আমার এটা তো ঘুরে ফিরে আমি ধারার কাজই করতেছি, তাহলে কই থেকে ধারাটা শুরু, 1 থেকে ধারাটা শুরু। ঠিক আছে, তাহলে আমি বের করব কয়টা কোন কোন জিনিসগুলো ভালো করে মাথায় সেট করে নাও, যে আমি এখানে বের করব হলো জোড় সংখ্যাগুলোর যোগফল, বিজোড় সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমি ফার্স্টে বললাম যে আমি ভেরিয়েবল ধরে নিছো না, আগে যখন কাজ করছো তখন s এর মান 0 ধরে নিছিল না, s = 0, আর গুণের রাশি হলে s = 1 ধরছিল না পাগলা। তাহলে এইখানেও তো সেম কাজটাই হইতেছে। তাহলে আগে আমরা কি করলাম, আমাদের যে মূল যে ইয়াটা বের করতে হবে, সূত্রের সমাধান। ঠিক আছে, তাহলে সমাধান আমার কয়টা, এখানে দুইটা, জোড়ের জন্য যোগফল, বিজোড়ের জন্য যোগফল। তাহলে আমি এই জন্য বলছি কি জোড়ের যোগফলটা কি যোগের রাশি, যেহেতু এটা কিসের রাশি, যোগের রাশি, এই জন্য বলছি তোমার বিজোড়ের যোগফলটাও 0, জোড়ের যোগফলটাও 0। ওই যে চূড়ান্ত যেটা বের করব আমরা এখানে আগে এটা 0 ধরে নিচ্ছি। তারপরে কি আয়ের মানটা, আগে যখন এই টাইপের কাজ করছো ওইখানে আয়ের মান বলছিল না, তাহলে এখানে ওই যে আয়ের মানটা আমরা 1 এটা বলে দিলাম। এর পরবর্তীতে আসছে কি, এবার জোড় আর বিজোড় আমরা চিনবো কি করে, এটা হলো কথা। এটা চিনবো হলো যে আমরা আই যেটা ধরলাম, এই যে আই, প্রথমে যে আমার আই এখান থেকে শুরু, তারপরে আই ইনক্রিমেন্ট হয়েছে, পরে এটা আই হবে, তারপরে ইনক্রিমেন্ট হয়েছে, পরে এটা আই হবে। এই যে এক একটা ঘর, এই ঘরটাগুলোকে আমরা আই বলছি। আর এই আইটা যদি কি হয়, তোমার ভাগশেষ হয় কি দিয়ে, 2 দিয়ে যদি ভাগশেষ হয়, তাহলেই আমরা কি বলতে পারবো যে এটা জোড় সংখ্যা, এন্ড এটা তুমি জানো। এই জন্য আমরা কি বলছি, ইফ যদি আই কি হয় 2 দিয়ে ভাগশেষ হয় 0, ঠিক আছে, 2 দিয়ে আইকে 2 দিয়ে ভাগশেষ করলে, এটা তো মনে আছে এটা কি মোট বা আমাদের ভাগশেষ, তাহলে আইকে 2 দিয়ে ভাগশেষ করলে যদি 0 হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা জোড়ের দিকে যাব, আর যদি এটা আইকে 2 দ্বারা ভাগশেষ 0 না হয় তাহলে আমরা কোন দিকে যাব, বিজোড়ের দিকে যাব। যদি এই জোড় বিজোড় বের করতে না পারো তাহলে তোমার ছোট ভাই যেটা আছে 2-3 তে পড়ে ওর কাছে চলে যাও। তাহলে কি আই যে মানটা, আই যেটাই হবে না কেন, এখান থেকে যেটাই হোক না কেন, ওই সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায়, ভাগশেষ 0 হয়, তাহলে এটা জোড়, আর 2 দিয়ে ভাগ না যায়, ভাগশেষ 0 না হয়, তাহলে এটা বিজোড়। তাহলে এই যে আইকে 2 দিয়ে ভাগশেষ করলাম, যদি ইয়েস হয় তাহলে আমাদের কি ওইটা জোড়ে চলে আসলাম, আর যদি নো হয় তাহলে আমরা কোথায় চলে আসলাম, বিজোড়ে চলে আসলাম। কথা বুঝে আসছে? এইবার আমার এখানে কাজটা কি, আমরা এখানে আইসা খেয়াল করে দেখো, যখন আমরা এই সেম জিনিসটার জন্য আমরা কিসের কাজ করছি, এস এর কাজ করছি, তখন বলছি এস = s প্লাস আই। ভালো করে বুঝো, যখন আমি বলছি আগে মানে সাধারণ কোড যেখানে ধারার শুধু বলছে যে এই ধারাটা যোগফল বের করো, সাধারণ কোডে যখন তোমাকে বলছে এই ধারার যোগফল বের করো, তখন আমার সূত্র ছিল কি s = s প্লাস আই। ওই সেম কাজটাই আমার এখানে হবে, যে যখন নো হয়েছে তখন আমরা অডের দিকে আসছি। ঠিক আছে, এবার অডের দিকে এসে তাহলে অড সাম = অড সাম প্লাস আই। তাহলে এই যে যেটা ধরছি এইটা প্লাস আই ছিল, তাহলে একইভাবে আমরা বলছি যে আয়ের মানকে যখন 2 দ্বারা ভাগশেষ করা যায় না, তখন ওইটা কি, তখন ওটা বিজোড়। তাহলে আমি ওই বিজোড়ের জন্য এদিকে আসলাম, আইসা বললাম যে বিজোড় সংখ্যার যোগফলগুলো কি হবে, বিজোড় সংখ্যার যোগফলগুলো হবে যে এই বিজোড় সংখ্যার সাথে আমাদের আই টাইপের যে সংখ্যাগুলো আছে এটা কি হইতে থাকবে, যোগ হইতে থাকবে, এবং তার সাথে কি হবে i = i + 3 হইতে থাকবে। আচ্ছা, এখন এটার আমরা অ্যালগরিদমটা বুঝবো, একটু ভালো করে মনোযোগ দিও, খুব ঠান্ডা মাথায় এটা বোঝার চেষ্টা করো। আমি এখানে ধারাটা লিখছি, এখন এই ধারাটা যদি আমি তোমাকে বলতাম ভালো করে বুঝো, এটার পুরাটা যোগফল বের করো পুরাটার, তাহলে তুমি বলতে কি যে পুরাটার যোগফলের কোডের যে লাইনটা আমার থাকতো সেটা হলো s = s প্লাস আই থাকতো। ঠিক আছে, s প্লাস আই, এটা তুমি এখন এটা নিয়ে আর কিছু বলবো না আমি, এটা তুমি জানো। এবং এইখানে আয়ের আরেকটা কি থাকতো, i = i প্লাস কি থাকতো, 3 থাকতো। এই দুইটা লাইনই কিন্তু আমার এখানে মেইন কাহিনী, তাই না, এখানে মেইন কাহিনী। এবং এইটার জন্য আমার কিসের মান আমি প্রথমে বলে দিতাম, এটার এই পুরাটার যোগফল চাইলে তাহলে প্রথমে আমি আয়ের মানটা বলে দিতাম আর এস এর মানটা বলে দিতাম। যোগের জন্য আমি প্রথমে বলে দিতাম কি এস এর মানটা হলো 0 এবং আয়ের মানটা কি যেখান থেকে শুরু হয়েছে ওটা আমি বলতাম। তাহলে এখন আমাকে এখানে কিন্তু এখানে প্রবলেমের সমাধান বের করতে বলছে দুইটা, একটা হলো মানে জোড় সংখ্যার যোগফল আর একটা হলো বিজোড় সংখ্যার যোগফল। তাহলে আমার যেহেতু দুইটা মানে যোগফল বের করতে হবে, তাহলে আমার এই এস এর যে জিনিসটা, এই সূত্রটা, এই সেম সূত্রটা কয়বার কাজ করবে, 2 বার কাজ করবে। তাহলে এইটার জন্য আমি যে জিনিসটা লিখবো ওই জিনিসটা আমার কয়টা লিখতে হবে, 2টা, এবং 2টার মানে প্রথমে কি থাকবে, 0 থাকবে। ঠিক আছে, তাহলে আমি সবার প্রথমে দেখো এই যে অড সাম লিখে দিছি, তো এটার মানেটা কি, এটার মানেটা হলো বিজোড় সংখ্যার যোগফল,
ওকে। আর ইভেন সাম লিখছি, এটার মানে হলো তোমার জোড় সংখ্যার যোগফল। তাহলে এটার মানটাও প্রথমে কি শূন্য, এটার মানটাও প্রথমে শূন্য। তোমাদের ভিতর কেউ যদি চাও যে ভাই আমি এটা, আমার কাছে এটা এই পুরোটা লিখতে কঠিন মনে হইতেছে, তাহলে আমি এখানে কি দিই, আমি এখানে দিয়ে দিই হলো ও দিতে পারি, এস দিতে পারি, এখানে ই দিতে পারি, বা তোমার যা ভালো লাগে ভাই তুমি এই দুটার ভিতরে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওইভাবে আগাইতে হবে। তোমাদের ম্যাক্সিমাম সামনে যে রাইটার এবং গাইড টাইপ পাবা ওইখানে দেখবা যে এই টাইপের লিখছে, এই জন্য আমি এইভাবে বুঝাচ্ছি যাতে তোমাদের ওইটা সহ এটা একবারে সুন্দরভাবে তোমাদের হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি এই যে এই টাইপের যে লেখাটা এস এবং এস প্লাস আই, এই টাইপের লেখা সামনে চলে আসবে। তো এইটার আমরা প্রথমে বলে দিচ্ছিলাম সাধারণ অ্যালগরিদম ফ্লোচার্টে, আমরা এই ধরনের সাধারণ অ্যালগরিদম ফ্লোচার্টে কি করতাম, এস এর মানটা আগে বলে দিতাম, তারপরে কি আয়ের মানটা বলে দিতাম। একইভাবে আমরা এখানে যেহেতু দুইটা আমার যোগফল বের করতে হবে, এটার বেলায় বলে দিলাম যে আমার 0 আছে, এটাও কি আছে 0 আছে, কারণ যোগের রাশি, এবং আয়ের মানটা কি 1 থেকে শুরু, এটা আমরা এখানে বলে দিলাম। তাহলে এই যে স্টার্ট দিয়ে এটা আমরা এখানে বলে দিচ্ছি। এইবার আমার কাজটা কি দেখো, এবার আমরা সবার প্রথমে যেটা ফলাইছি যে ইফ যদি আয়ের মানটা কি হয়, আয়ের মানটা 2 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 2 দ্বারা যদি এটা ভাগশেষ হয়, এটাকে তুমি চিনো, এটা নিয়ে আর কিছু বললাম না আমি, যে আয়ের মানকে 2 দ্বারা যদি ভাগশেষ করা যায় ইয়েস হয়, তাহলে আমরা কোন দিকে যাব, জোড়ের দিকে যাব। আর যদি আয়ের মানকে 2 দ্বারা ভাগশেষ না হয় তাহলে আমরা কোথায় যাব, মানে ভাগশেষ শূন্য না হয় তাহলে আমরা কোন দিকে যাব, তোমার ওটা বিজোড় হয়ে যাবে, কারণ বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে না, ঠিক আছে। তখন এটা কি হয়ে যাবে, আয়ের মান যদি 2 দ্বারা কি থাকে, নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে ওটা নো হয়ে যাবে, এবং নো হয়ে গেলে আমরা কোন দিকে যাব, বিজোড়ের দিকে যাব। কথা বুঝে আসছে? তাহলে আমরা কোন দিকে যাব সেই জিনিসটা বুঝতে পারলাম। এইবার দেখো এই ধারার ক্ষেত্রে তুমি ভালো করে তাকায় দেখো, সবার প্রথমে কি আছে, সবার প্রথমে আসলে 1। তাহলে আয়ের জায়গায় কত বসবে স্যার, আয়ের জায়গায় আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমার একবার হয়ে যায়। তাহলে আয়ের জায়গায় বসলো কত, 1, ঠিক আছে। এটা কালো মার্কার দিয়ে করি যাতে তুমি আর একটু ক্লিয়ারলি বুঝতে পারো, ঠিক আছে। তাহলে আয়ের জায়গায় কত বসছে, আয়ের জায়গায় বসলো হলো 1, এবং 1কে যদি তুমি 2 দ্বারা বিভাজ্য করো তাহলে ওইটা কি নিঃশেষে বিভাজ্য হবে না, তার মানে এক একটা বিজোড় রাশি। তাহলে বিজোড়ের জন্য আমি কোথায় যাব, তাহলে বিজোড়ের জন্য অটোমেটিক যে 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি শূন্য, এটা হলো নো, ভাগশেষ শূন্য না। তাহলে আমি নোতে গেলে এবার এদিকে আসছে, এবার এদিকে এসে দেখতেছি কি এখানে আছে হলো অডসাম। অডসাম মানে কি, আমি তাহলে এই যে বিজোড় সংখ্যাটা ধরে নিয়ে আসছে, এবার বিজোড় সংখ্যার যোগফল বের করবো, এই তো। তাহলে আমার এখানে এসে আমরা কি বলতেছি, আমরা এখানে বলতেছি যে অডসাম সমান সমান, এই যে আমরা যখন এইখানে এটার জন্য কি করতাম, এস ইজিক্যাল টু এস প্লাস আই লিখতাম, তাহলে আমি এখানে লিখছি কি অডসাম ইজিক্যাল টু অডসাম প্লাস আই, একই জিনিস, ঠিক আছে। তাহলে আমি এখানে কি এই সাইডে যখন আসতে পারবো, এই সাইডে যখন আসতে পারবো তখন লিখবো কি ইভেন সাম ইজিক্যাল টু ইভেন সাম প্লাস আই, এই আর কিছু না। তাহলে আমার এখানে এটার জন্য এই যে এটার পরে যেতে হবে, আর এটার জন্য কি এটার পরে যেতে হবে, এইটুকুই। এই দুইটা জিনিস এখানে খালি ঘুরবে। এবার তাহলে বুঝতে পারছো, এইখানেও যেভাবে ঘুরবে এখানেও একইভাবেই ঘুরবে, এই জিনিসটা আমরা এখানে করবো। তাহলে আমি এখান থেকে কি ধরে নিয়ে আসলাম, 1 ধরে নিয়ে আসলাম। এবার 1 ধরে নিয়ে আসলে আমার কি অডসাম কত, অডসামটা হলো কি অডসাম সমান সমান কি দিচ্ছে, অডসাম প্লাস আই, এটার মান কি 0 আর এটার মান কি আয়ের মান কত 1। তাহলে এই দুইটা মিলে কত হয়েছে আমার, এবার ফাইনালি আমার হয়েছে হলো এখানে 1, ঠিক আছে। তোমরা আমি আগে একটু সরে গেলাম লেখার আগেই, যাতে তুমি এটা একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো, হ্যাঁ। তাহলে এই যে আবার আসলাম, তাহলে এই যে 1 এ আসলাম, আর এখানে কি বলছে আই ইজিক্যাল টু আই প্লাস 3, তার মানে আয়ের মান কত, আয়ের মান হলো 1, আর এটার সাথে 3 যোগ করলে তাহলে টোটাল এটার মান আবার কত হলো, টোটাল হলো 4। ভালো করে বুঝো, 1 আর 3 তে 4 হলো। 3 কই থেকে আসছে, আমাদের এই যে গ্যাপটা হলো 3, ঠিক আছে। এখানে 3 করে বাড়তেছে, এই জন্য এখানে আমাদের ইনক্রিমেন্টে 3 আসছে। তাহলে এখানে হলো কত 4। এবার এই ঘরের পরে কোথায় আসছে দেখো, আমার এখানে টোটাল বের হয়েছে কিন্তু 1, ভালো করে বুঝছো, এখানে টোটাল বের হয়েছে 1, আর এখানে আসছে কত আমার 4। এটা নিয়ে এবার এখান থেকে এই যে নিচে আসছে আয়শা বলতেছে এটা হলো সংযোগ চিহ্ন, কারণ 2 ধরনের আমার সমাধান আসতেছে, এই জন্য দুইটাকে একসাথে রাখার জন্য সংযোগ চিহ্ন। এবার এখানে আসছে, এখানে আসার পরে বলতেছে যে ইফ যদি আয়ের মানটা কি হয় 40 থেকে ছোট হয়, তাহলে আয়ের মানটা বর্তমানে কত আছে, 4 আছে। 4টা কি স্যার, 4টা হলো আমাদের 40 থেকে ছোট হলে আমার কি ইয়েস হলে কোথায় যাব, আমি এদিক দিয়ে উপরে চলে যাব, আর নো হলে কোথায় যাব, এখান থেকে এই প্রিন্টের ব্যবস্থা করব। তাহলে 4টা এখনো ছোট, তাহলে ইয়েস এখান দিয়ে উপরে যায়, যে এখানে আসছে আয়শা। এবার আয়ের নতুন মানটা কি বসলো স্যার, আয়ের নতুন মানটা কি, এবার আয়ের নতুন মানটা হলো 4। ভালো করে বুঝো, আয়ের নতুন মান এবার কত, আয়ের নতুন মান হলো 4। 4কে যদি তুমি কি করো 2 দিয়ে মানে ভাগশেষ যায় কিনা তুমি দেখো, তাহলে হ্যাঁ ওটা ভাগশেষ যায়, এবং ভাগশেষ কি হয় মানে ভাগ যায় এবং ভাগশেষ 0 থাকে। তাহলে 4কে 2 দিয়ে যদি তুমি কি করো পার্সেন্টেজ করো বা ভাগ
ভাগ করে ভাগশেষ বের করো, তাহলে ভাগশেষ কি হয়? শূন্য হয়, মানে ইয়েস। তাহলে এবার 4টা কোন দিকে যাবে? ইয়েস হলে এই 4টা চলে যাবে এই দিকে। এবার বুঝতে পারছো? তাহলে এই দিকে যখন আসলো, না বুঝলে এই ক্লাসগুলো বারবার করতে হবে, এত খোলামেলা কেউ বলবে না আপনারে। তাহলে এবার যখন এইখানে আসলো, ঠিক আছে, তোমাদের অনেক টিচার পাবা যারা এই ধরনের বোর্ড সলভগুলা তোমার এড়াই চলে যাবে, তোমার পড়াইতে যাবে না। এবার এইখানে আসলো, ঠিক আছে, এবার আসার পরে দেখবা যে আমার এখানে তাহলে কি আছে? ইভেন সাম ইজ ইকুয়াল টু ইভেন সাম প্লাস আই। তাহলে ইভেন সামের মান কত? ইভেন সামের মান হলো এখানে যে 0, আর আয়ের মান কত? আয়ের মান এই যে মাত্র এখান থেকে কত? এই যে 4, ও জোর বলে যে এদিকে আসছে। তাহলে আমার 0 প্লাস কত? 4 সমান সমান আমার কত বের হয়ে আছে? আমার 4ই বের হয়ে আছে, ঠিক আছে। আর এখানে কি বলছে? আবার আয়ের মানের সাথে তুমি 3 যোগ করো, তাহলে আয়ের মান কত? 4, আর ওর সাথে কি যোগ হবে? 3 যোগ হবে, তাহলে কত হলো? 7। এবার এই 7 নিয়ে সে আবার এইখানে আসবে, আয়সা বলবে এইখানে 7 বসায় দিবে, ঠিক আছে। এবার 7 বসায় দিয়ে সে বলতেছে কি যে 40-এর থেকে কি 7 ছোট? মানে এই যে এই জায়গাটায় এই আয়ের জায়গায় কত বসবে? 7, ঠিক আছে, ভিতরে। তাহলে এবার বলছে 40 থেকে কি 7 ছোট? হ্যাঁ ভাই, এখনো ছোট। এখান থেকে আবার উঠায় যে এখানে আসলো, আইসা এইবার এইখানে কি বসায় দিবে? 7 বসায় দিবে। কথা বুঝে আসছে? এবার 7 বসায় বলতেছে 7কে কি 2 ধারা নিঃশেষে বিভাজ্য যায়? না ভাই, যায় না। তার মানে 7 একটা কি? 7 একটা বিজোড় সংখ্যা। তাহলে এটা কি আর ওদিকে যেতে পারবে? না, এটা চলে আসবে এই যে এইদিকে। এদিকে এসে কি করবে? এই যে অটসাম কি রেখে গেছিল? অটসাম রেখে গেছিল 1, তার সাথে আবার আয়ের মান যোগ, নতুন আয়ের মান কত? 7। তাহলে 1 + 7 = কত হবে? 8। তাহলে এইটার ভিতরে এবার কি থাকলো? 8 থাকলো। ভালো করে বুঝছো। আমার 7 যখন এখানে আসছে তখন আমি দেখতেছি কি 7 এখানে আসার পর আমি দেখতেছি এটা বিজোড় সংখ্যা, এই যে শর্ত সাপেক্ষে। তাহলে এটা কোথায় যাবে? নোতে যাবে। এই টোটালটার মান, এই যে অটসাম প্লাস আয়ের মান আগে কত ছিল? 1 ছিল, আর এবারে এই টোটালটার সাথে আবার 7 আই যোগ হবে। তাহলে আয়ের মান, নতুন মান কত? 7। তাহলে আগের 1 আর এখনকার 7 যোগ হলে কত হলো? 8 হইলো, ঠিক আছে। যারা দুর্বল আছো, ক্রিটিক্যাল জিনিস পড়াইতেছে, অবশ্যই বারবার দেখবা, একটু শিখতে পারবা। তাহলে আমার টোটাল কত হলো? 8 হইলো। আর এর পরবর্তীতে আমার এই টোটালটার মান কত হয়েছে? 8 হয়েছে। এর পরবর্তীতে আমার কি আছে? i = i + 3। তাহলে আয়ের মান কত ছিল? 7, ঠিক আছে। তাহলে 7 প্লাস আবার কি 3, i = i + 3 না? আয়ের নতুন মান কত? 7, সাথে সাথে আবার 3 যোগ, তাহলে কত হয়ে গেল? 10। এই 10 নিয়ে আবার সে নিচে যাবে, যাওয়ার পরে দেখবে এটা 40 থেকে ছোট। হ্যাঁ ছোট। এখান থেকে যাবে, এখানে এসে আবার কি বসায় দিবে? এটা 10 বসায় দিবে। কার ভিতরে? এই যে আয়ের ভিতরে। 10কে 2 দ্বারা বিভাজ্য করলে নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এটা একটা জোড় সংখ্যা। এটা নিয়ে আবার এদিকে যাবে, দেন এইভাবে আবার এটার সাথে পরবর্তী রাউন্ড চলতেই থাকবে। তাহলে একবার এই সাইডে বিজোড়ের যোগফল বের হচ্ছে, এই যে এইভাবে। একইভাবে এই সাইডে কার যোগফল বের হইতেছে? জোড়ের যোগফল বের হইতেছে। এইভাবে চলতেই থাকবে। একটা সময় যায় যখন এইখানে এই যে আয়ের মানটা কি হয়ে যাবে? 40 থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এরকম বাড়তে বাড়তে দুদিক থেকে এখানে এসে তো একসাথেই হইতেছে। যখন বড় হয়ে যাবে তখন এটা নো হবে, এবং নো হওয়ার পরে প্রিন্ট অটসাম, মানে এখান থেকে তোমার বিজোড়ের যে যোগফলটা বের হয়েছে টোটাল, ওইটা বের হয়ে যাবে। আর প্রিন্ট ইভেন সাম, এখান থেকে যেটা বের হয়েছে ওই জিনিসটা, এখান থেকে যে মানটা টোটাল বের হয়েছে ওইটাও এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এই হলো ফুল প্রসেসটা এটার। এবার তাহলে পরবর্তী প্রশ্ন তুমি দেখে বুঝতেই পারতেছো যে এর পরবর্তী প্রশ্ন হলো যে ধারাটি জোড় এবং বিজোড় সংখ্যাগুলো পৃথক পৃথক যোগফল নির্ণয় করতে সি প্রোগ্রাম নির্ণয় করো। তাহলে আমাদের এইখানে যে কাজটা করছে ওইটাই আমার এখানে নিয়ে আসছে, আর কিচ্ছু না। দেখো আমরা বলছি ইনক্লুড studio.h, সি প্রোগ্রাম করতেছি, ইন দিয়ে মেইন দিলাম, তারপরে কি আমি ইন দিয়ে এই যে আয়ের মানটা ফার্স্টে ডিক্লেয়ার করে দিলাম, আর এই যে অটসাম এটা 0 এবং ইভেন সাম এটা কি 0 বলে দিলাম। এবার বলতেছে কি যে আমার এই যে লুপটা যে ঘুরবে, এই লুপটা যে ঘুরবে, একের পরে 4 যাবে, 4-এর পরে 7 যাবে, এইভাবে যে চলবে, এই লুপের ব্যবস্থা করে দিলাম। যে আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান কি হবে তোমার 40 পর্যন্ত যাবে, ঠিক আছে। এবং তোমার কি এই যে কত করে বাড়তেছে? 3 করে বাড়তেছে। এই লুপের কথা, দুঃখিত, লুপটা আমরা এখানে বলে দিছি। এইবার আমাদের এই যে কথাটা এটা আমরা এখানে বলবো, ঠিক আছে। আর একটা জিনিস হলো, এই সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তোমরা অনেকেই এখনো কনফিউশনে পড়ে যাও। এটা আসলে কি দেখো, ভালো করে বোঝো যে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ধরনের কন্ডিশনাল জিনিস বা যে ধরনের আমাদের কাজগুলো দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই জিনিসটার ভিতর এই জিনিসটা ভিতরের সাথে কানেক্টেড থাকে হলো এই পরবর্তী সেকেন্ড ব্র্যাকেটের অন্তর্বর্তী জিনিসটা, ঠিক আছে। এই পুরো জিনিসটা কার সাথে কানেক্টেড? তার উপরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কন্টেন্টের সাথে কানেক্টেড। তাহলে এটার ভিতরে এই যে তোমাকে কাজগুলো দেওয়া হয়েছে বা অপারেশনগুলো, যে ধরনের অপারেশনগুলো দেওয়া হয়েছে এই যে ভিতরে, ঠিক আছে, এই জিনিসগুলো কার ভিতরে কাজ করবে? এই টোটালটা জিনিসের ভিতরে এই শর্তগুলো কাজ করবে, আমরা কানেক্টেড, ঠিক আছে। এই জন্য এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছে। ছোটখাটো কোটের বেলায় এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হয়। তাহলে আমরা আসলে কি বুঝাচ্ছি? আমরা আসলে এই সেটটা আসলে কার উপর নির্ভর করে চলবে? এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর উপর নির্ভর করে চলবে। এই জন্য আমাদের এইরকম টাইপের লাইনের পরে দেখবা যে একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়। তার কারণটা হলো যে এটা বোঝায় যে এই জিনিসটা
এই জিনিসটার সাথে কানেক্টেড একটা ছোটোখাটো কানেকশন বোঝানোর জন্য এটা বোঝানো হয়ে থাকে, ঠিক আছে, শর্ট করে যতটুকু বলা যায়। এবার দেখো আমাদের এটার পরে কি বলছে, এই লুপটা চলবে যেখানে আমাদের কি বলছে, আয়ের মান যখন কি তোমার 2 দ্বারা বিভাজ্য কিনা যাচ করব, ঠিক আছে, ইফ তোমার আয়ের মান 2 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, সহজ কথা, যখন আয়ের মানটা কি 2 দ্বারা বিভাজ্য হয়েছে, ইফ দিয়ে যখন আয়ের মানটা 2 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হয়েছে মানে ইয়েস, ঠিক আছে, তাহলে যখন আয়ের মান 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, ইয়েস হয়েছে, তখন আমরা এই যে এই সূত্রটা লিখছি, যে তখন আমরা কি করছি, এই সূত্রটা লিখছি। আর যখন এটা হয় নাই তখন কি করছি, এলস, ঠিক আছে, এলস তখন আমরা এই যে এই সূত্রটা লিখছি, ঠিক আছে, তখন আমরা এই সূত্রটা লিখছি যে অড সাম ইজ ইকুয়াল টু অড সাম প্লাস আই। তাহলে যখন এটা সত্য হবে তখন এটা হবে, যখন এটা সত্য হবে না তখন এটা হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমার এই যে লুপ ঘুরবে, আর এইখানে তোমার এই লুপের উপরে অটোমেটিক আমার এটার সাথে এটা এই যে কানেক্টেড করে দিছি, এটার সাথে আমরা এটা কানেক্টেড করে দিছি, অটোমেটিক যখন আমার কি হবে, আয়ের মানটা যখন এটা মানবে 2 দ্বারা বিভাজ্য হবে তখন এটা হবে, আর তখন 2 দ্বারা বিভাজ্য পরিপূর্ণভাবে নিঃশেষে বিভাজ্য না হবে তখন এই যে এটা কাজ করবে। এবং যখন এই কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই লুপের সাপেক্ষে শেষ হয়ে যাবে, তখন আমাদের প্রিন্টএফ হবে দুইটা, একবার আমাদের এটা বের হবে এবং আরেকবার এটা বের হবে, অর্থাৎ এইখানে যে যোগ, এই যে এই জিনিসটা চলতে চলতে যে যোগফলগুলো বের হবে অটোমেটিক এটা আমাদের বের হয়ে যাবে, ঠিক আছে। তো সাম অফ দ্য ইভেন নাম্বার এটা আমরা বলে দিলাম, এবং সাম অফ দ্য অড নাম্বার এটা আমরা বলে দিলাম, ঠিক আছে। তো এই টাইপের লেখাও কিন্তু তোমাদের আউটপুট লেখাও কিন্তু তোমাদের আমি শেখাইছি। তাহলে এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখন আমরা যে দুটো বোর্ড প্রশ্ন পড়বো সেটা হলো তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? তার কারণটা হলো এই দুইটা প্রশ্ন একবারে সহজ, কিন্তু তাও একটু ইউনিক করা, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের কলেজের টিচাররা কলেজে দেওয়ার জন্য খুঁজে বেড়ায়। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। এটা হলো দিনাজপুর বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2024। তবে প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি তোমাকে খুবই রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমি একটু সময় তোমার নষ্ট করব। আমি কিছু কথা বলবো যেটা খুবই সিরিয়াস এবং এটা অবশ্যই শুনবে, তার অনুরোধ রইল। তার কারণটা এখানে অনেক কিছু জড়িত আছে। সেটা হলো যে তোমরা কিছু স্টুডেন্ট খুব মানে ভালোভাবে একটা খারাপ কিছু করতেছো, সেটা হলো ক্লাস নিয়ে পাইরেসি করতেছো অল্প কিছু স্টুডেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটা কি মানে ঠিক হচ্ছে কি না এটা তোমাদের বিবেকটা একবার প্রশ্ন করে দেখো। এটা না হয় ইহকালে, ঠিক আছে, এই কালে না হলে তুমি চালাই দিলা, কিন্তু একটা মানুষের যে আমানত তোমাকে দেওয়া হয়েছে সেটা যে তুমি খেয়ানত করতেছো, এই জিনিসটা তুমি কিভাবে পরকালে হিসাব দিবা সেই জিনিসটা একটু মাথায় রাখো। একটা মানুষ বা একটা প্ল্যাটফর্ম তোমাকে চেষ্টা করতেছে কত সহজে এবং কম টাকার ভিতরে এই জিনিসগুলো দিতে। খুবই অল্প মূল্য তোমরা পে করে এই পরিপূর্ণ কোর্সটা পাইতেছো। আবার তুমি এমন একটা কোর্স পাইছো যে জিনিসটা তুমি বাইরে কোথাও শিখতে গেলে সর্বনিম্ন 3 মাস লাগতো এত সুন্দর করে শিখতে গেলে। কি পরিমাণ টাকা ওখানে নষ্ট করতে। আর চিন্তা করে দেখো, এই স্বল্প মূল্যে তুমি এখানে শিখতেছো, তার ভিতরেও কেউ কি করতেছো যে ক্লাসগুলো দেখি আরেকজনের কাছে 100 টাকা দাও, তোমার দেওয়ার ব্যবস্থা করতেছি, বা তোমরা 3 জন মিলে একটা প্রোফাইল চালানোর ব্যবস্থা করো, যে 3 জন মিলে এক প্রোফাইল চালাবো, যে যখন লাগে ক্লাস করবো, ঠিক আছে। এই যে জিনিসগুলো তুমি করতেছো, চিন্তা করে দেখো যে একটা মানুষ এত কম দামে এত কিছু তোমাকে দিতেছে, যে এই মানুষটা চাচ্ছে যে তোমরা যাতে আইসিটিটা খুব সহজে শেষ করতে পারো। অবশ্যই যদি আমি না চাইতাম তাহলে আমি কি করতাম, ছোট করে সবগুলো ক্লাস দিয়ে সব পেডে রেখে দিতাম, একবারে 3.1 থেকে, ওদের 2 থেকে 1 থেকে শুরু করে 3.2 থেকে শুরু করে সব। কিন্তু আমি তো ওই কাজটা করি নাই, আমি ম্যাক্সিমাম ফ্রি দিয়ে রাখছি। যে আমার একটা এইম কি জানো, আমার একটা এইম হলো যে আমার স্টুডেন্টগুলো বা যারা আছে আইসিটিতে, যারা ভয় পায়, খুব অল্প মূল্যে তারা যাতে আইসিটিটা শেষ করতে পারে, ঠিক আছে, আইসিটিটা শেষ করে তারা যাতে ওভারকাম করতে পারে এবং তারা এইটা নিয়ে যাতে কনফিডেন্ট থাকে। খুব ইচ্ছা ছিল, এরকমভাবে আমি কাজ করতেছি। কিন্তু এই গুটি কয়েক স্টুডেন্ট যারা এই কাজটা করতেছো, যেটা পাইরেসি করতেছো বা চুরি করতেছো, তারা কিন্তু এইটা আমি তোমাকে যেটা আমানত দিলাম তার খেয়ানত করতেছো। আর আমানতের খেয়ানত করে তুমি হয়তো ভাই এই দুনিয়ায় কাটাই দিতে পারলা, কিছুই মনে করতেছো না, কিন্তু পরকালে তুমি এটার হিসাব কিভাবে দিবা ওটা আমার জানা নাই। ওটা তখনই দেখা যাবে যারা এই কাজটা করতেছো, ঠিক আছে। গুটি কয়েক, ম্যাক্সিমাম স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টে আল্লাহর রহমতে এত দূরে আসছি। তো এখন যারা গুটি কয়েক স্টুডেন্ট করতেছো তাদের প্রতি আমি বলে দিলাম যে এখন কিন্তু তোমাদের ওই বয়স না যে স্যার না বুঝা করছি। তোমাদের বয়স যারা এইচএসসিতে পড়তেছো তাদের বয়স অবশ্যই ক্লোজ টু 18-র নিচে তো আর না, ক্লোজ টু 18, ঠিক আছে। তাহলে অ্যাডাল্ট, তুমি প্রায় অ্যাডাল্ট, এখন না বুঝার বয়স তোমার নাই। তাহলে এই ধরনের পাইরেসি শুধু আমার প্ল্যাটফর্ম তা না, যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই ধরনের পাইরেসি যদি তুমি করে ভবিষ্যতে আরও অনেক কিছু তুমি শিখবা, তুমি ইউনিভার্সিটিতে যাবা, ওইখান থেকে অনেক কোর্স করতে হবে, অনেক কিছু তুমি কিনবা, কোর্স টোর্স কিনবা, অনেক জায়গায় তুমি, এটা তো একবারে স্বল্প দাম, তুমি কি 4-5
20,000 টাকার কোর্স কিনবা, আউটসোর্সিং এর কোর্স কিনবা, তো ওই জিনিস যে তুমি কিনলা এবার তুমি সবাইকে বিলায় দেওয়া শুরু করলা, তাহলে এই যে প্রতিষ্ঠানটা এত কষ্ট করে এটা তৈরি করছে তুমি যদি সবাইরে বিলাও তাহলে সে কি ওই প্রতিষ্ঠানে আর যাবে? তাহলে ওই প্রতিষ্ঠানটা ওই জিনিসটা কেন বানাইলো? তাহলে তুমি ওই প্রতিষ্ঠানে হক নষ্ট করতেছো না? তাহলে এই সেম কাজটা তো তুমি এখানেও করতেছো। তাহলে ওই যে ভবিষ্যতে তুমি একটা প্রতিষ্ঠানে যদি হক নষ্ট করো, বা এই যে এখানে তুমি যদি আমারই বা আমাদের প্রতিষ্ঠানে যেটা হক নষ্ট করতেছে এর জিনিসটা হয়তো বা এই দুনিয়া পর্যন্ত তুমি চালাই দিতে পারলা, কিন্তু এই হক নষ্ট করা, আমানত নষ্ট করার জন্য তুমি কিন্তু পরকালে খুব ভালোভাবে এটার জন্য ভুক্তভোগী হবা। ঠিক আছে? তো আখিরাতটারে বিশ্বাস রাখো, আর যে কোনো ভুল কাজ করার সময় একটু নিজের বিবেকটারে কোশ্চেন করো। বিশেষ করে তুমি আমার দিকটাই দেখো যে এত কিছু করার পরেও তোমার ভিতরে এগুলো জাগে, ঠিক আছে? তাহলে কি পরিমাণ মানে তোমার বিবেক মানে নষ্ট পর্যায়ে চলে গেছে একটু চিন্তা করে দেখো। কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতেছি, আমার টোন শুনে বুঝতেছো, গলার টোনটা শুনে তোমরা বুঝতেছো যে কতটুকু কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি আমি। আর এখানে দুই ক্যাটাগরির লোক আছো। এখানে একটা ক্যাটাগরি হলো যে দেখি আমি ক্লাস তো করলামই, এবার আমার কয়টা বন্ধুরে কয়টা টাকার বিনিময়ে দেখি ক্লাসটা দেওয়া যায় কিনা, ঠিক আছে? এই একটা ক্যাটাগরি। আর আরেক ক্যাটাগরি আছে যে ক্লাসটা করতেছো আর ওই কয়টা টাকার বিনিময়ে তুমি ক্লাসটা নিছো তার থেকে, কথা বুঝছো? তাহলে এই যে নিছো তুমি তার থেকে কয়টা টাকার বিনিময়ে তুমি এত কিছু পাওয়ার পরও কোর্সটা এখান থেকে যেটা অথেন্টিক যেই জায়গা থেকে নিতে হয় সেখান থেকে না নিয়ে তুমি ওই চুরির মাধ্যমে নিছো, ঠিক আছে? তুমিও তো ভাই সেম একই তো রাস্তায় তুমিও হাঁটলা, তাহলে তো তোমারও তো মানে পাপ কেন হবে না? ঠিক আছে? তো আল্লাহ তোমাদের সবাইকে হেদায়েত দান করুক। আর এই জিনিসটা এত হেলাফেলা জিনিস না, মনে করো না যে আহা হয়ে গেছে করে ফেললাম, করছি তো কি হয়েছে, এত হেলাফেলা না রে ভাই। একটা মানুষের একটা টাকা মাইরা চিন্তা করে দেখো, বা ভবিষ্যতে ইনশাল্লাহ মৃত্যুর পরে দেখো যে একটা টাকার জন্য মানুষ কই যায় আটকায়, ঠিক আছে? আর তুমি একটা মানুষের প্ল্যাটফর্মের একটা তৈরি একটা কষ্টের জিনিস তুমি নষ্ট করতেছো, আরেকজনকে দিয়ে দিচ্ছ। তো এই জিনিসের জন্য কি পরিমাণ আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হইতে পারে এই জিনিসটা চিন্তা করো, বা একটু ভয় রেখো অন্তরে, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমার কথা কোনো ভুল থাকলে আল্লাহ আমাকে মাফ করুক এবং আপনাদেরও মাফ করে দিক। সবাই ভালো মতো পড়বে, আর খারাপ দিক থেকে বা খারাপ চিন্তা ভাবনা অথবা অনৈতিক যে কোনো কাজ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো দিনাজপুর বোর্ড 2024। দেখো সবার প্রথমে যে প্রশ্নটা আছে, তাহলে ক নাম্বার বলছে কি? ক নাম্বার বলছে হলো প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে যে নির্দেশ লিখি তার সমষ্টি, ঠিক আছে? সহজ কথায় যে ধারাবাহিকভাবে লিখিত নির্দেশের সমষ্টি। প্রোগ্রাম হলো কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত নির্দেশের সমষ্টি। এরপর যে প্রশ্ন আছে সেটা হলো সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। সি একটা কেস সেন্সিটিভ ভাষা, এটা আমি অনেকবার বলছি যে এখানে আপার কেস এবং লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর অনেক বড় একটা এফেক্ট করে। যেমন এখানে চিন্তা করে দেখো, এখানে সি ছোট হাতে লিখছি, আমি এফ ছোট হাতে লিখছি। এবার আমি কোনো জায়গায় যাই মনে করি যে এখানে এফ লিখে রাখছি, আমি যদি এখানে ছোট হাতের এফ লিখছি এখানে যদি বড় হাতের এফ লিখে দিই তাহলে কি এটা সেম হবে না? অবশ্যই দুইটা ভেরিয়েবল হয়ে যাবে আলাদা আলাদা। এটাই তো ছিল আমাদের, তাই না? তো আমাদের সি এর ভিতরে হাতের লেখা অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের জন্য কি হয়ে যায়? অনেক বড় ফ্যাক্ট পড়ে যায়, অর্থাৎ অনেক বড় সমস্যার সৃষ্টি হয় যে আমাদের ছোট হাতের এবং বড় হাতের যদি আমরা কি করি আলাদা আলাদা লিখি, যে একটা ভেরিয়েবল যদি ছোট হাতে লিখি এবং ওইটা যদি পরবর্তীতে আবার বড় হাতে লিখে ফেলি তাহলে দুইটা আলাদা আলাদা দুইটা ভেরিয়েবল হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমাদের কি হয়, সি প্রোগ্রামে সমস্যার সৃষ্টি হয়। তাহলে সহজ করে তুমি যেভাবে পারো, এটা অনেক বড় ব্যাখ্যা তুমি শিখছো, এটা লিখে দিবা। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হলো যে উদ্দীপকের ব্লক চিত্র 1-এর জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। এই জিনিসের অ্যান্সার ভাই আমি বলবো না, এটা তুমি কবে শিখছো? একবারে সহজ জিনিস, এটা কোড শিখছো, অ্যালগরিদম শিখছো, ফ্লো চার্ট শিখছো, ঠিক আছে? তাহলে এইখানে যে চিহ্নগুলো আছে সবগুলো তুমি চিহ্ন, এগুলো ব্যবহার করে তুমি কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় শুধু ওইটার কি রাখবা, ওটা শুধু ফ্লো চার্ট রাখবা। তোমার ওইখানে শুধু জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কি বলছো, এখানে প্রবাহ চিত্র মানে কি ফ্লো চার্ট আঁকতে বলছে, তোমার কিন্তু আর কিছু করতে বলে নাই, ঠিক আছে? অ্যালগরিদম কিছু লিখতে হবে না, শুধু ফ্লো চার্টটা লিখে দিবে, শেষ। তো ঘোড়ার ঘ নম্বরে কি বলছে দেখো, যে উদ্দীপকের ব্লক চিত্র 2-এর আলোকে কম্পিউটারের গঠন বর্ণনা করো। এখন এখানে তাকায় দেখো, তুমি প্রশ্নে যেটা দেখতেছো এটা দেখে ভাবতে পারো যে এটা আবার কি জিনিস, এই জিনিসটা কই থেকে আসছে সেটা কিন্তু অনেকের ডাউট থাকতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে রাইটারের বইগুলো তোমরা পড়ো ওই বই তো খুঁজেই পাবো না, ঠিক আছে? এখন কথা হলো তাহলে কই থেকে আসলো? এটা হলো বোর্ড বইয়ে অধ্যায় 5-এর মনে হয় প্রথম পৃষ্ঠায় এই ছবিটা একটু দেওয়া আছে, শুধু ছবি, নট তোমার ওইখানে বর্ণনা কিছু মানে বর্ণনা টাইপের কিছুই লেখে নেই, শুধু একটা ছবি দেওয়া আছে যে এটা হলো কম্পিউটার সাধারণ গঠন। কেউ চিন্তাই করতে পারে না যে ওই ছবিটারে নিয়ে এসে কেউ এখানে বসাই দিয়ে বলবে যে এটা একটা সৃজনশীলের অংশ, ঠিক আছে? এটা কেউ কখনো ভাবতেও পারে নাই, এই কাজটা কোনো একটা দুষ্টু স্যার করছে। তো এখন যাই হোক, ওই দুষ্টু স্যারের সাথে তো আমরা কিছু করতে পারতেছি না, এখন আমাদের এটা শিখতে হবে, হ্যাঁ? তো এটা হলো ক্লাস 5-এর টপিকটা, আমরা এটা জাস্ট এই ছবিটা আরে কমপ্লিট করে আঁকবো, দেন সংক্ষেপে প্রত্যেকটা জিনিস সম্পর্কে সংক্ষেপে সুন্দর করে এই পয়েন্টের নাম লিখবো, দুইটা ফোঁটা দিব, তারপর প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা সংক্ষেপে শুধু লিখে দিব, বর্ণনা লিখে দিব, এটাই হলো এখানকার কাজ। তাহলে চলো আমরা এটা গঠনটা একটু পড়ি।
তাহলে ছোটবেলার পড়া, তাহলে ভালো করে দেখো যে এখানে মেইন কাজটা কি। সবার প্রথমে তুমি যেটা লেখা শুরু করবা, যে আমি তোমাকে বোঝানো শুরু করি, তুমি নিজের মতো করে লিখবা। ভালো করে আগে বলে দিই যে এটা লেখার সিস্টেমটা হলো যে তুমি যে ইনপুট নেওয়ার যন্ত্র এখানে লিখলে, ইনপুট নেওয়ার যন্ত্র দুটো ফোঁটা দিলা, এবারে এটা বর্ণনাটা লিখবা। তারপরে তুমি এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, তারপরে এটার ভিতরে কোনগুলো আছে সেই জিনিসগুলো আস্তে আস্তে করে আগে পয়েন্টের নাম লিখবা, তারপরে বাকিটা লিখবা। ঠিক আছে, এখন কি লিখবো এটা আমি বলতেছি, একটু কষ্ট করে শোনো। তাহলে সবার প্রথম কথা হলো আমাদের কম্পিউটার গঠনের ভিতরে মূল অংশ হলো তিনটা। ভালো করে বুঝো, কম্পিউটার গঠনের মূল অংশ কয়টা? তিনটা কি কি? সেটা হলো ইনপুট নেওয়ার যন্ত্র বা ইনপুট ইউনিট, তারপরে হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর সংক্ষেপে আমরা বলতে পারি হলো এই জিনিসটাকে সংক্ষেপে আমরা বলি হলো সিপিইউ। ঠিক আছে, আমরা সিপিইউ বলি যেটাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে বাংলায় আমরা বলি কি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। এবং 3 নাম্বার যে পয়েন্ট আছে সেটা হলো আউটপুট দেওয়ার যন্ত্র বা আউটপুট ইউনিট। তাহলে সবার প্রথমে তুমি যেটা ক্লিয়ার হলো, কম্পিউটার ভিতরে আমাদের 3টা অংশ আছে, মূল 3টা অংশ আছে, সেটা হলো ইনপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট দেওয়ার যন্ত্র বা আউটপুট ইউনিট। এবার আমরা আসি হলো সবার প্রথমে ইনপুট নেওয়ার যন্ত্রে। তার মানে এই যে ভাগগুলো তুমি দেখতেছো এই জিনিসটা হলো কার ভিতরে? সিপিইউ এর ভিতরে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের ভিতরে এই ভাগগুলো পড়তেছে। যখন আমরা এটা সম্পর্কে আলোচনা করবো তখন এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে সবার প্রথমে আমরা আসি হলো ইনপুট নেওয়ার যন্ত্রে। তাহলে ইনপুট নেওয়ার যন্ত্র তুমি লিখলা, ঠিক আছে। ইনপুট নেওয়ার যন্ত্রে এবার কি লিখবা? যে কম্পিউটার অথবা কম্পিউটার সদৃশ যে মেশিনগুলো আছে তাদের ভিতরে যে সকল যন্ত্রের মাধ্যমে ইনপুট প্রবেশ করানো হয়, কমান্ড প্রবেশ করানো হয়, ঠিক আছে, বা তথ্য প্রবেশ করানো হয়, সেই জিনিসটাকে আমরা বলি হলো ইনপুট নেওয়ার যন্ত্র। তাহলে তুমি নিজে চিন্তা করো কি কি দিয়ে তুমি ইনপুট প্রবেশ করাও। যেমন তুমি কিবোর্ডের মাধ্যমে ইনপুট দাও, তারপরে হলো মাউসের মাধ্যমে ইনপুট দাও। এখন ভাই কেউ জিজ্ঞাসা করো না যে ইনপুট আবার কি জিনিস, ঠিক আছে, এই জিনিস এই বয়সে এসে যে জিনিস জিজ্ঞাসা করো না। তাহলে মাউসের মাধ্যমে তুমি একটা কমান্ড বা একটা সিগন্যাল কি করতেছো, বাইরে থেকে ভিতরে পাঠাচ্ছো, কিবোর্ডের মাধ্যমে, মাউসের মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে পাঠাতেছো, তারপরে মাইক্রোফোনের মাধ্যমে তুমি কথা বলতেছো, এটা ভিতরে ইনপুট আকারে যাচ্ছে। তারপরে তোমার আরো আছে ওএমআর মেশিন আছে, তারপর জয়স্টিক আছে, গেম খেলো, ওইটার মাধ্যমে তুমি বাইরে থেকে তোমার একটা সিগন্যাল বা একটা ইনপুট তুমি কি করতেছো, ভিতরে প্রবেশ করছো, বা ডেটা বা তথ্য ভিতরে প্রবেশ করছো। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি হলো ইনপুট নেয়ার যন্ত্র বা ইনপুট ইউনিট। ঠিক পরবর্তীতে আমার আস্তে আস্তে হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা যার ডাক নামটা হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমার এখান থেকে যেটা ভালো লাগে ওইটা লিখে দুটো ফোঁটা দিয়ে তারপরে হালকা ব্যাখ্যা দিবা। ব্যাখ্যাটা কি? সেটা হলো কম্পিউটারের অন্তর্বর্তী যে গঠনটা আছে তার ভিতরে এই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হলো এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশটাই হলো কি আমাদের ইনপুট দেওয়া তথ্য, অর্থাৎ এই যে ইনপুট দিলা সেই জিনিসটাকে এর ভিতরে কি করে, কম্পিউটার ভিতরে প্রক্রিয়াকরণ করে সেখান থেকে আউটপুট বা কোনো সমাধান দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, যেমন তুমি কম্পিউটার ভিতরে কোনো কিছু একটা সিগন্যাল দিলা যে আমি মুভি দেখবো, বাইরে থেকে মাউসে ক্লিক করে মুভিতে ক্লিক করলা। এবার মুভিটা কিভাবে চালু করতে হয়, চালু যে হবে, এই পুরো জিনিসটা কি কম্পিউটারের ভিতরে অন্তর্বর্তী যেই অংশটা আছে ওইখানে প্রসেস হয়, তারপরে তোমার সামনে আবার কি মুভিটা চালু হয়ে যায়। তাহলে এই যে ভিতরে কাজ হচ্ছে, অথবা তুমি কম্পিউটারকে কোনো একটা তথ্য দিলা, সে ওই সমস্যাটা সমাধান করে তোমাকে আবার সামনে দেখাইলো, তাহলে যে ভিতরে যে সমস্যার সমাধানটা হচ্ছে এটাই হলো কম্পিউটারের কোন অংশে হয়, সেটা হলো কম্পিউটারের সিপিইউ অংশে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অংশে। তার মানে আসলে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হলো কম্পিউটারের একটা কোন টাইপের জিনিস, কম্পিউটার একটা মস্তিষ্ক টাইপের জিনিস। অর্থাৎ আমি বাড়ি থেকে ইনপুট দেই, তারপরে ওইখানে সকল কিছু কি হয় লজিক্যালি ওইখানে প্রসেস হয়, প্রসেস হওয়ার পরে ওইখান থেকে আমাকে একটা কি দেখায়, আউটপুট বা একটা সমাধান প্রদর্শন করার চেষ্টা করে কম্পিউটার। ঠিক আছে, তাহলে তুমি ফার্স্টে এই সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশটা সম্পর্কে একটু বর্ণনা করলা যে এটা বলতে এই জিনিসটা বোঝায়। এরপরে তুমি বলবা যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের ভিতরে 3টা ভাগ আছে। 3টা ভাগ কি কি? কন্ট্রোল ইউনিট, তারপরে তোমার হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, ভালো করে বুঝো, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটাকে আলু বলে অনেকে, ALU। ঠিক আছে, তাহলে আমাদের এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের ভিতরে 3টা অংশ আছে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর হলো কি মেমোরি ইউনিট। ঠিক আছে, তাহলে এই 3টা অংশ সম্পর্কে আমরা একবারে ছোট্ট করে ব্যাখ্যা করে দিব। তবে আগে বলতে চাই যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা আছে এটা ডাক নামটা হলো, মানে বাংলায় এটা ডাক নামটা হলো গাণিতিক ও যুক্তিমূলক অংশ। ঠিক আছে, তাহলে এটাকে তুমি গাণিতিক ও যুক্তিমূলক অংশ হিসেবেও বলতে পারো। তাহলে এটা বলতে পারো, এবং তারপরে কি মেমোরি ইউনিট। তাহলে এই 3টা সম্পর্কে আমাদের হালকা একটা কি করতে হবে, এখন ধারণা নিতে হবে। আচ্ছা, এখন আমরা এটা যখন আলোচনা করবো তাহলে প্রথমে এটা একটু ব্যাখ্যা করে তারপরে কন্ট্রোল ইউনিটটা লিখবো। তারপর লিখবো যে কন্ট্রোল ইউনিট বলতে একটু দুটো ফোঁটা দিয়ে তারপর লিখবো যে কন্ট্রোল ইউনিট বলতে বোঝায় হলো কম্পিউটারের বিভিন্ন অংশের ভিতরে তথ্যের যে আদান প্রদান বা তথ্যের যে প্রবাহটা আছে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে হলো কি কন্ট্রোল ইউনিটটা। সুন্দর করে ছোট্ট করে ব্যাখ্যা করে দিবা। হ্যাঁ, তারপরে তোমার আসে কি, তারপরে আসে হলো অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এটা সম্পর্কে যখন ব্যাখ্যা করবা তখন তুমি অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট লিখে, ঠিক আছে,
আছে, এটা লিখে দুইটা ফোঁটা দিবা, ঠিক আছে? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট লিখে দুইটা ফোঁটা দিবা, দিয়ে নিচে আবার দুইটা নাম লিখতে হবে, যে আমি এখানে লিখে দিছি, হ্যাঁ? কারণ এই জিনিসটা দুইটা অংশ আছে, এই জিনিসটার গাণিতিক ও যুক্তিমূলক অংশ, ওর আরেকটা ডাকনাম। এটার আবার কি আছে, এটার আবার দুইটা অংশ আছে, এই যে ALU, এটা আমি লিখে দিছি, ঠিক আছে? এটা হলো ওর আরেকটা ডাকনাম। তো ওর দুইটা অংশ কি কি, সেটা হলো গাণিতিক কাজ করে এবং যুক্তিমূলক কাজ করা। এবার তুমি এই দুইটারে কি করবা, হালকা করে ছোট্ট করে এটার সাইডে একটু ব্যাখ্যা করে দিবা আর এটার সাইডে একটু ব্যাখ্যা করে দিবা, তাহলে হয়ে গেল। তাহলে গাণিতিক কাজ কি? গাণিতিক কাজ হলো এইখানে তোমার কি হয়, এখানে এই ধরনের এই অংশে, কম্পিউটারে এই অংশের ভিতরে সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে সাধারণ যে গাণিতিক সমস্যাগুলো আছে, এই ধরনের সমস্যা সমাধানের কাজটা হয়ে থাকে কোথায়? এই গাণিতিক কাজের অংশের ভিতরে হয়ে থাকে। আর যুক্তিমূলক যে অংশটা আছে, এই যুক্তিমূলক অংশের ভিতরে হয়ে থাকে সাধারণত আমাদের গেট নির্ভরশীল যে কাজগুলো আছে, তোমার অর, অ্যান্ড, নট, এক্সর, ঠিক আছে? তারপর নর, ন্যান্ড, এই ধরনের যেই যুক্তিমূলক বা গেটমূলক যে কাজগুলো আছে, এই গেটমূলক যে কাজগুলো, এই জিনিসগুলো আমাদের এই যুক্তিমূলক কাজ এই অংশের ভিতরে কি করা হয়ে থাকে, এই অংশের ভিতরে প্রক্রিয়াকরণ বা এই অংশের ভিতরে এটা সমাধানটা হয়। তাহলে সহজ কথা হলো আমাদের তোমার সাধারণ গেট টাইপের যে কাজগুলো আছে, অ্যান্ড, অর, নট, তারপরে তুমি বলতে পারো ন্যান্ড, নর, এই ধরনের কাজের যে এই ধরনের গেটগুলোর বা গেটমূলক যে কাজগুলো আছে, এই জিনিসগুলো কার অন্তর্গত? এই যুক্তিমূলক কাজের অন্তর্গত। তাহলে তুমি এইটুকু ব্যাখ্যা করে দিলে স্যার। এরপর আসতেছে কি, এরপর আসতেছে হলো তোমার মেমোরি ইউনিট। এবার মেমোরি ইউনিটটা কি? মেমোরি ইউনিটটা হলো তোমার প্রসেস, যেই কমান্ডটা বা যেই তথ্যটা কম্পিউটার ভিতরে ইনপুট আকারে আসছে এবং তাকে নিয়ে প্রসেস করে ওখান থেকে কোনো কাজ হবে, সেই তথ্যটাকে আগে কি করতে হবে, মেমোরিতে রেখে তারপরে না ওইটার উপরে কি হবে, বিভিন্ন প্রসেসজনিত কাজ অর্থাৎ বিভিন্ন সমাধানজনিত কাজ বা বিভিন্ন লজিক টাইপের কাজ ওটার ভিতরে পড়বে। তাহলে আগে তথ্যটারে কি করতে হয়, কোনো মেমোরিতে জমা রাখতে হয়। তাহলে কম্পিউটার ভিতরে যেই জায়গাটা ওই যে আমাদের তথ্যটা আগে সংরক্ষিত হচ্ছে, সেই জায়গাটার নামটা হলো কি, আমাদের মেমোরি ইউনিট। সহজ কথা, কম্পিউটারে যেখানে তথ্য সংরক্ষিত হয় ওই জায়গাটার নামই হলো মেমোরি ইউনিট। ওকে, এরপর আমাদের ফাইনালি যেটা আসছে সেটা হলো আউটপুট যন্ত্র, যেটাকে আমরা বলি আউটপুট ইউনিট। এবং এটাকে তুমি ব্যাখ্যা করতে পারো এইভাবে যে যে সকল ডিভাইস কম্পিউটারে ইনপুটকৃত তথ্য, ঠিক আছে, কম্পিউটার ইনপুটকৃত তথ্য প্রক্রিয়াকরণের পরে আমাদের কি করে, আউটপুট প্রদান করে, তাকে আউটপুট ডিভাইস বলা হয় বা আউটপুট দেওয়ার যন্ত্র বলা হয়, অথবা সেই ইউনিটটাকে আমরা বলি আউটপুট ইউনিট। ঠিক আছে, অর্থাৎ যে ইনপুট নিল, ইনপুট নেওয়ার পরে প্রক্রিয়াকরণের পরে ওইটাকে কি করে, আউটপুটে প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে ওগুলো হলো আমাদের কি, আউটপুটের যন্ত্র। তাহলে আউটপুটের যন্ত্রগুলো কি কি, তুমি একটু উদাহরণ লিখে দিবা। সেটা হলো কি কি, সেটা তুমি বলতে পারো প্রিন্টার বলতে পারো, মনিটর বলতে পারো, প্রজেক্টর বলতে পারো। এই ধরনের জিনিসগুলো আমাদের আউটপুট দেয়। ঠিক আছে, তো এইগুলোকে তুমি আউটপুট টাইপের যন্ত্র বলতে পারো। সংক্ষেপে এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা এবং চিত্রটা কমপ্লিট করে দিবা, তাহলে এটার মার্কটা তুমি খুব ভালোভাবে পেয়ে যাবা। এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো রাজশাহী বোর্ড 2024 সহজের ভিতরে একটু ইন্টারেস্টিং প্রশ্ন করছে, এই জন্য এটা নেওয়া। এখানে দেখো ক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো কিওয়ার্ড কি, এটা তুমি জানো, একটু আগে বলছি। এরপরে হলো তোমার কি আছে, সি ভাষা কেন কেস সেন্সিটিভ, এটা কিন্তু একটু আগের প্রশ্ন চলে গেছে, খ নম্বরের প্রশ্নটা। এরপর গরু গতে যে প্রশ্নটা আছে সেটা হলো কি উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোরিদম লেখো। এখন এখানে কি আছে ভালো করে তাকায় দেখো, এখানে হলো তোমার সেলসিয়াস ইনপুট নিতেছে এবং এটা কি সে কনভার্ট হচ্ছে ফারেনহাইট। তাহলে আসলে প্রবলেমটা কি, এটা হলো সেলসিয়াস থেকে ফারেনহাইটের যেই প্রবলেমটা আছে তার শুধু অ্যালগোরিদম চাইছে এবং তোমাকে এইখানে কি দেওয়া আছে, এখানে ফ্লোচার্ট দেওয়া আছে। এটা দেখে অ্যালগোরিদম লিখতে 2 মিনিটের কাজ ভাই, তুমি এটা করে আসছো এবং এটা সবই তুমি পারো, কোট্টর থেকে শুরু করে সব পারো। আমি এটা নিয়ে আলাদা সময় নষ্ট করলাম না, তার কারণটা হলো আমাকে এই একটা ক্লাসের ভিতরে প্রচুর পরিমাণ পড়াইতে হয়। তাহলে এই জিনিসটা তুমি পারবা ইনশাল্লাহ, এটা তোমার উপর ছেড়ে দিলাম। এরপর যে প্রশ্নটা আছে ঘোড়ার ঘ নাম্বার, এখানে বলছে হলো উদ্দীপকের সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। ভালো করে একটা কথা বুঝো, এখানে কিন্তু সহজ কথা বলছে, অর্থাৎ আমাদের কিন্তু আগে সি প্রোগ্রামটাই করতে বলছে। এখানে যে সি প্রোগ্রামটা আছে এই সমস্যাটার জন্য, অর্থাৎ সেলসিয়াস টু ফারেনহাইটে যেটা আছে ওই প্রোগ্রামটাই করব, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস দিছে যেটা ইন্টারেস্টিং এবং ওটার জন্যই কিন্তু এই প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে। সেটা হলো কি, সেটা হলো আমরা আগের কোডটাই করব, কিন্তু এইখানে আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, যার কারণে কি হবে, ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কেউ যদি সেলসিয়াসের মানটা মনে করো -5 দিয়ে দিছে, তাহলে আমাদের কোডটা আমাদের বলবে যে এই মানটা কি সঠিক না বা এই মানটা দেওয়া যাবে না। ঠিক আছে, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এটা বলে দিবে। তার মানে আমাদের কিন্তু এই কোডকে কোনোভাবে চিনাইতে হবে যে পজিটিভ মানের জন্য, অর্থাৎ ধনাত্মক মানের জন্য তুমি এই কাজটা করবে, ঋণাত্মক মানের জন্য তুমি এই কাজটা করবা। ঠিক আছে, তাহলে চলো আমরা কোডটা একটু দেখি। তাহলে আমাদের সাধারণ কোড এটা, আমরা include studio.h নিলাম, int main দিলাম, তারপরে void দিয়ে c দিলাম, app দিলাম। ঠিক আছে,
যদিও আমাদের কোডের ভিতরে এফটা বড় হাতে দিয়েছে, তুমি চাইলে এফ দিতে পারো বড় হাতে দিলে এখানেও বড় হাতে দিও, এখানেও বড় হাতে দিও, এখানেও বড় হাতে দিও, তোমার ইচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজটা কি, যে আমাদের সি এবং এফ আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের দুইটার ভেরিয়েবল নিলাম, নিয়ে বললাম যে এন্টার এ টেম্পারেচার ইন সেলসিয়াস। তুমি সেলসিয়াসে একটা টেম্পারেচার দাও, তাহলে ও যে জিনিসটা দিবে, যে টেম্পারেচারটা দিবে বা যে মানটা দিবে, ধরো 42 দিলে ওই 42টা কি হবে, এবার স্ক্যান এফ দিয়ে আমরা এখানে প্রবেশ করে দিলাম। এটা ফ্লয়েড নেওয়ার কারণটা কি তুমি ভালো করে জানো, যে এখানে আমাদের পয়েন্টের অ্যান্সারও আসতে পারে। ঠিক আছে, ওই রিক্স আমরা নিলাম না, এই জন্য আমরা ফ্লয়েডে রাখছি। তাহলে আমরা পার্সেন্টেজ অ্যাপ দিয়ে কী করলাম, আমরা সি এর ভিতরে ওই মানটা দেওয়ার ব্যবস্থা করে দিলাম, অর্থাৎ যেটা ইনপুটে সে নেবে, তাহলে ওটা সি এর ভিতরে বসলো। এইবার আমাদের কন্ডিশনটা আসছে, আমরা মান নেওয়া পর্যন্ত ব্যবস্থা করে দিচ্ছি যে সে মানটা নিল। এবার এই মানটা কি পজিটিভ না এই মানটা নেগেটিভ, আমাদের দুইটা প্রশ্ন এখানে আসতেছে। তাহলে এই যে যদি পজিটিভ হয় তাহলে এই কাজটা করবা, যদি নেগেটিভ হয় তাহলে এই কাজটা করবা। তাহলে এই ধরনের কাজ কি করে, এই ধরনের কাজটা করে ওই যে আমরা ইফ এলস টাইপের যে কাজগুলো করছি সেইখানে এই কাজটা হয়। তাহলে সহজ করে আমরা ইফ দিয়ে কোডটা করে দিই, সেটা হলো কি যে আমরা বলে দিলাম যে ইফ সি এর মান যদি কি হয় 0 থেকে বড় হয়, সি এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে তুমি যে মানটা নিছো এখানে, যে মানটা ইনপুট করছো ওই মানটা যদি 0 থেকে বড় হয় তার মানে ওটা পজিটিভ মান। তাহলে ওইটার জন্য এই যে এটার জন্য এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা বলছি যে সি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এটা যদি মানে, তাহলে যে এই কাজটা করবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখছি পরবর্তীতে। ঠিক আছে, তাহলে এখানে বলছি কি যে যদি এটা পজিটিভ হয়, তাহলে পজিটিভ হলে আমাদের সাধারণ কাজ করবা। তাহলে সাধারণ কাজ কি এখানে দেওয়া আছে যে আমাদের এফ ইকুয়ালটা আমাদের সূত্রটা লিখে দিলাম যে এই কাজটা করবা, এবং এখান থেকে যে মানটা বের হবে এটা আমাদের কি, এটা হলো আমাদের ফারেনহাইট। যে আমাদের প্রিন্ট করে বলে দিবা যে টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ আমাদের এত। এবার পার্সেন্টেজ 0.2 দিছি, কারণ যদি কোনো পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের পরে দুইটা ঘর নিবা। ঠিক আছে, দিয়ে কমা দিয়ে আমাদের একটা দিয়ে দিছি। তাহলে এইভাবে সুন্দর করে দিছি, তুমি শর্ট করে লিখতে চাইলে শর্ট করে লিখতে পারো। তাহলে এটা দিয়ে আমরা বললাম যে তাহলে আমাদের যদি যে মানটা ইনপুট নেওয়া হইলো ওইটা যদি 0 থেকে বড় হয় অথবা ওটা যদি পজিটিভ হয়, তাহলে আমাদের ফারেনহাইটের সূত্রে কাজ করবে এবং আমাদের আউটপুটের আমাদের ফারেনহাইটটাকে বের করে দিবে। তাহলে সহজ কথা কি হলো, যখন এটা পজিটিভ তখন আমাদের এটা কাজ করলো এবং কাজ করে আমাদেরকে কি বের করে দিল, আমাদের ফারেনহাইটের মানটা বের করে দিল। এরপরে আমরা বলতেছি কি যে যদি না হয়, তাহলে যদি না হয় কি এলস ইফ, যদি না হয় কোনটা, সি এর মান যদি কি হয় 0 থেকে তোমার ছোট হয়, তাহলে কি বলবো, তাহলে প্রিন্টএফে বলে দিব যে নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে এই জিনিসটা আমার কি হবে, আমার সামনে চলে আসবে। ঠিক আছে, যখনই তুমি এখানে -5 দিবা তখন এটা তো আর এটা মানে নাই, তখন -5 মানে যে এখানে চলে আসবে, এখান থেকে এই যে এখান থেকে কি করবে, এখান থেকে ডাইরেক্ট, অর্থাৎ -5 যেহেতু মানে নাই তাহলে এখান থেকে ডাইরেক্ট কি হবে, এখানে চলে আসবে এবং এখানে এসে বলতেছে যে যেহেতু সি এর মানটা কি 0 থেকে ছোট মানে নেগেটিভ, তার মানে হলো আমাদের কি নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। তারপরে কি আমার রিটার্ন 0, কাজ শেষ। এখানে যেহেতু আমাদের ইফের পরে এলস ইফ দিয়ে আমাদের কোডের আমাদের যাবতীয় কাজ শেষ, এই জন্য আমরা কোডটা এখানে রিটার্ন 0 দিয়ে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি তোমরা আরো সহজ করতে চাও সেটা হলো কি যে আমাদের দেখো এই কাজটাও তুমি করতে পারো চাইলে, এই যে এই কাজটাও তুমি করতে পারো। ঠিক আছে, আরো সহজ করতে চাইলে সেটা কিভাবে, তাহলে আমার এখানে আমি যে মানটা নিলাম ইনপুটে নিলাম, যদি এটা কি হয় সি, যদি আমাদের সেন্টিগ্রেড যদি কি হয় পজিটিভ হয় 0 থেকে বড় হয়, তাহলে আমাদের এটা কাজ করে ফারেনহাইট বের হয়ে যাবে। আর এলস আমাদের বলবে কি যে প্রিন্টএফ, অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে সি এর মানটা 0 থেকে বড়, তাহলে আমাদের এটার কাজ করবে ফারেনহাইটের মান বের হবে এলস। এলস মানে কি, এলস মানে তুমি এমন কিছু নিছো ওটা অবশ্যই সি এর থেকে বড় না ছোট। ঠিক আছে, তাহলে এখানে যে মাইনাসে কিছু দেয় তাহলে ডাইরেক্ট এলস এর কাজ করবে, যে এখান থেকে চেক করবে, ধরো তুমি -5 দিছো, তাহলে ইফ সি এর মান কি তোমার 0 থেকে বড় না, ওটা -5, তাহলে 0 থেকে ছোট, তাহলে অটোমেটিক বুঝে নিল যে এই কাজটা করে নাই, এটা মানে নাই, এটা মানে নাই মানে এই কাজটা হবে না, তাহলে অটোমেটিক এখান থেকে ডাইরেক্ট এলস আসবে, আইসা বলবে যে তোমার প্রিন্টএফ নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। তা সহজ কথা কি দেখো, তাহলে সহজ কথা হলো যে যদি আমাদের কি হয় যে সি এর মানটা 0 থেকে বড় হয় তাহলে এই কাজটা হবে, আর এলস অর্থাৎ 0 থেকে বড় না হয় তাহলে এখান থেকে ডাইরেক্ট এলস এ চলে আসবে, এবার বলবে কি যে নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে এটা দিয়ে তুমি কোডটা কিন্তু আরো সহজ করে দিতে পারো। এখন আমরা যে বোর্ড প্রশ্নটা সমাধান করব সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা যখন আমি উদ্দীপক পড়ে তারপরে একটু ভালো মতো বুঝাই দেবো তখন তুমি আরো ইন্টারেস্ট পাবা। তার কারণটা হলো একবারে এই রকমেরই একটা প্রবলেমের সলভ, কাছাকাছি এইরকমের একটা প্রবলেমের সলভ তোমরা এই কোর্সেরই কোড ক্লাসের শেষে থেকে যেই ক্লাসগুলো আছে ওইখানে কোনো একটা ক্লাসে আমি তোমাকে সুন্দরভাবে এরকম একটা প্রবলেম সলভ করানো শিখাইছি। তো যখন মানে আমি বুঝাই দিব তখন তোমার কাছে জিনিসটা একবারে সহজ লাগবে। একটা জিনিস নিয়ে আগেই তোমাকে একটা নিশ্চয়তা দেই, সেটা হলো যে তোমরা যারা আমাদের এই কোর্সগুলোর একবারে প্রথম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত ক্লাসগুলো খুব সুন্দর করে নোট করে করে ভালো মতো বুঝে বুঝে পড়ছো, তারা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমাদের বোর্ডে 2টা প্রশ্ন আসলেও যদি একটা প্রশ্ন স্যার ইচ্ছা করে হার্ডও করে এবং তোমার কাছে যদি মনে হয় এই প্রশ্নটা অনেক বেশি হার্ড করে ফেলছে, তুমি যদি না পারো তাহলে তুমি এইটা একবারে নিশ্চিত থাকো যে আর কোনো প্ল্যাটফর্মে স্টুডেন্ট একবারে 99% স্টুডেন্টই এটা পারার যোগ্যতা নাই, কারণ তুমি এইখানে পাইছো সর্বোচ্চ এবং সব থেকে বিস্তারিত।
অর্থাৎ একবারে সহজ কথা যদি বলতে চাও তাহলে হলো যে তুমি যেটা পারবা না এটা অন্য কোনো স্টুডেন্ট পারার সম্ভাবনা খুবই কম, তার কারণটা তুমি নিজেই জানো। অর্থাৎ তুমি যেহেতু সব থেকে বেস্টটা পাচ্ছ, এই জন্য মনে যাতে কখনো কোনো আফসোস বোধ না থাকে যে দুইটা প্রশ্নের ভিতরে দুইটাই কেন পারলাম না। ইনশাল্লাহ তুমি দুইটাই পারবা, তবে কোনো স্যার কোনো দুষ্টামি করলে একটা ছুটে যাইতেই পারে, তবে আরেকটা তুমি পারতেছো। এবং এমসিকিউগুলো একবার সুপার হার্ড এমসিকিউগুলো কিন্তু তুমি পানির মতো সহজভাবে পারতেছো, অর্থাৎ তুমি কিন্তু সব থেকে বেস্টটাই পাচ্ছ। তাহলে চলো এবার আমাদের প্রশ্নটা সমাধান করা যাক। আচ্ছা, তাহলে তুমি পাশে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে বলছে কি দেখো, একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হয়, এবং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে গুড শব্দটি প্রদর্শিত হয়, আর 5 ও 7 কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য না হলে ট্রাই এগেন শব্দটি প্রদর্শিত হয়। ঠিক আছে, তাহলে সহজ কথা ভালো করে বুঝছো। এখানে উদ্দীপকটা কিন্তু খুব সুন্দরভাবে একবার ক্লিয়ার করে বলে দিছে যে যখন তোমার কি হবে, যে সংখ্যাটা তুমি ইনপুট আকারে নিচ্ছ ওই সংখ্যাটাকে যদি 5 দিয়ে মানে বিভাজ্য হয় তাহলে কি হবে, ফ্লাওয়ার আসবে আউটপুটে। আর যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওইটা কি আসবে, রিভার আসবে আউটপুটে। আর যদি 5 আর 7 দুইটা দিয়ে বিভাজ্য হয় তাহলে ওইটা আসবে হলো, তখন আউটপুটে আসবে হলো গুড। আর যদি কোনোটা দিয়ে বিভাজ্য না হয় তাহলে আমাদের আসবে হলো ট্রাই এগেন। এটাই হলো আমাদের উদ্দীপক। এবার চলো আমরা প্রশ্নগুলো সমাধান করতে শুরু করি, তাহলে আস্তে আস্তে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ফাংশন কি। ফাংশনটাকে যদি তুমি সহজ করে বলতে চাও তাহলে বলতে পারো যে ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা সি ভাষায় নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করে। ঠিক আছে, এই জিনিসটা তুমি সুন্দর করে বলতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে কি বলছে দেখো, যে খ নম্বরে বলছে সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন। এটা কিন্তু তোমরা আমাদের যে একবারে প্রথম দিকে যে ক্লাসটা আছে যেখানে আমরা ভাষার মানে বিভিন্ন স্তরের ভাষা নিয়ে আলোচনা করছি সেটা তুমি বৃহৎভাবে শুনছো। আমি শর্ট করে বলে দিচ্ছি তাও, যে আমাদের নিম্ন স্তরে যে ভাষাগুলো ছিল যেটাকে আমরা বলতাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ওইখানে আসলে মেন থিমটা কি ছিল, সেটা হলো কম্পিউটারের জন্য এটা সহজ ছিল বোঝা, কিন্তু আমাদের জন্য হার্ড ছিল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি ছিল, ওটা ছিল আমাদের জন্য সহজ কিন্তু কম্পিউটারের জন্য এটা হার্ড। তাহলে সিটা কি, সিটা হলো এমন একটা ভাষা বা সিটা হলো এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারের জন্য না বোঝা সহজ না বোঝা বেশি কঠিন, তার মানে সহজও না কঠিনও না, এর মাঝখানে পড়তেছে। একইভাবে এটা আমাদের জন্য বা মানুষের জন্য এটা বোঝা একবারে সহজ বা একবারে কি বলে কঠিনও না, এর মাঝখানে পড়তেছে। ঠিক আছে, অর্থাৎ সিটা মেইনলি আসলে কি, এটা হলো একবারে সহজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মাঝখানে সমন্বয় হিসেবে এটা কাজ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এইটা একবারে মধ্যম একটা স্তরে পড়ে, সহজ এবং কঠিনের দিক থেকে, বোধগম্যর দিক থেকে এবং কাজের দিক থেকে। এই জন্য এটাকে কি বলা হয়, এই জন্য এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা বলা হয়। এবং এর থেকে বেশি আরো আলোচনা তুমি কিন্তু আমাদের ওই ক্লাসে পাইছো, তো আমি এটা নিয়ে আর বলবো না। আচ্ছা দেখো, গরু গ নম্বরে কি বলছে এবার, যে উদ্দীপকে উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। অর্থাৎ আমাদের কি চাইছে এখানে ফ্লো চার্টটা চাইছে। এখন আমি তোমাকে প্রবলেমটা আরেকবার এক কথায় বুঝাই দিব, তারপরে আমি ফ্লো চার্টটা বুঝাবো, না হলে তোমরা এটা বুঝতে পারবে না, একটু কঠিন লাগবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো আমি এখানে একটা ছোট জিনিস মিস্টেক করে ফেলছিলাম, এটা কারেকশন করে দিচ্ছি। একটু কষ্ট করে এটা কারেকশন, যদি কেউ আগে নোট করে ফেলো একটু কারেকশন করে নিও। আর আমি সাইডে সরে গেলাম যাতে তুমি এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে তোমার নোট করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের প্রবলেমটা কি ছিল। প্রবলেমটা হলো যে তুমি একটা সংখ্যা নিবা, সংখ্যা ইনপুট করবা, একটা সি কোড করছো, ওইখানে একটা সংখ্যা ইনপুট করবা। ইনপুটকৃত সংখ্যাটা যদি ভালো করে বুঝছো কথা, ইনপুট যে সংখ্যাটা করছো ওই সংখ্যাটা যদি মনে করো আমি n নামের একটা সংখ্যা নিলাম, যেখানে ভবিষ্যতে আমি কি করব, ইনপুট করব। ঠিক আছে, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট করব। এবার তুমি যে সংখ্যাটা ইনপুট করছো ওই সংখ্যাটাকে যদি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এটা আমি এখন আর ক্লাস 2 এর কথা বলবো না যে নিঃশেষে বিভাজ্য মানে কি। 5 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসে কি, ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসে হলো ফ্লাওয়ার। ভালো করে বুঝছো। আর যদি ওই সংখ্যাটারে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো, 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসে হলো রিভার। ঠিক আছে, আউটপুটে আসবে কি, রিভার। আর যদি তুমি যে সংখ্যাটা নিছো ওই সংখ্যাটারে 5 দ্বারাও বিভাজ্য হয়, 7 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসবে কি, ওই ক্ষেত্রে আউটপুটে আসবে হলো গুড। ঠিক আছে, আর যদি এগুলার কোনো কিছুই না হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসবে হলো ট্রাই এগেন। এবার আমি একটা সংখ্যা নিয়ে তোমাকে বুঝাই দিই স্যার, তাহলে এটা একবারে সহজ লাগবে তোমার কাছে। এবার দেখো এখানে কি হয়েছে, মনে করো আমি যে n এর ভিতরে সংখ্যাটা নিলাম, মনে করো ওইটা হলো কি, মনে করো ওইটা হলো তোমার 35। ঠিক আছে, আমি 35 ইনপুট করছি।
তোমার যে কোনো সংখ্যাই হইতে পারে, ঠিক আছে, সবার জন্যই এখানে কন্ডিশন দেওয়া আছে। এখন 35টাকে যদি আমি 5 দ্বারা কি করি, 35কে যদি আমি 5 দ্বারা মনে করো ডিভাইড করার চেষ্টা করি, নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করি, তাহলে 5 দিয়ে এটাকে যায়, 5 7 35, নিঃশেষে বিভাজ্য, কিচ্ছু বাকি থাকে না। আবার তুমি যদি 35কে 7 দ্বারাও কি করো, নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করো, তাহলে কি হয়, তোমার 7 কি হয়, 5 7 35, অর্থাৎ 7কে 5 বার গুণ করলে 35 হয়ে যায়, এটাও নিঃশেষে কি হয়ে যায়, বিভাজ্য হয়। তার মানে যেহেতু এই সংখ্যাটা আমার 5 এবং 7 দুইটা সংখ্যা দ্বারা কি করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, তার মানে তোমার n এর ভিতরে যদি তুমি 35 নাও, অর্থাৎ ইনপুটটা যদি 35 নাও, তাহলে আমার যেহেতু দুইটাই কাজ করতেছে, ঠিক আছে, দুইটাই যখন হবে তখন আমরা কি বলছি যে উদ্দীপকের দিকে তাকাও, যে যখন দুইটাই কাজ করবে, দুইটা নিঃশেষে মানে দুইটা দ্বারা নিঃশেষে সে বিভাজ্য যাবে, তখন আমার আসবে হলো গুড আসবে, ঠিক আছে। তার মানে তুমি যদি 35 নাও তাহলে তখনও গুড আসবে, তারপরে তুমি যদি কি নাও 70 নাও তখনও গুড আসবে। এর ভিতরে আরো অনেক সংখ্যা হইতে পারে, এরপরেও আরো অনেক সংখ্যা হইতে পারে, ঠিক আছে। আমি যা সহজ একটা সংখ্যা দিলাম যেটা দিয়ে তুমি বুঝতে পারো। তাহলে এমন ধরনের সংখ্যা যদি তুমি ইনপুট নাও যেটা কি এটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য, এটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য, তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হলো গুড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা সংখ্যা নিয়ে দেখি, সেটা হলো কি, সেটা হলো মনে করো এবার তুমি এখানে মনে করো 30 নিলা, ঠিক আছে, n এর মান পরবর্তীতে প্রোগ্রাম রান করার সময় 30 দিছো, তাহলে 30কে কিন্তু 5 দিয়ে কি করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, কিন্তু 7 দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য করা যায় না, কারণ 7 দিয়ে ওকে নিঃশেষে বিভাজ্য হয় না। 5 দিয়ে 5 6 30, ঠিক আছে, হয়ে যায়। তার মানে আমি যদি 30 নেই, ওই সময় আউটপুট কি আসবে, তাহলে আমি বললাম যে আমাদের এমন কোনো সংখ্যা যদি তুমি নাও যেটাকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে ওই সময় আউটপুট আসবে হলো ফ্লাওয়ার, উদ্দীপকে তাকায় দেখো, ঠিক আছে। আর যদি আমি এরকম কোনো সংখ্যা নিতাম, মনে করো তোমার কি, মনে করো যে এখানে মুছে দিলাম, মনে করো আমি নিলাম হলো 21, ঠিক আছে, সহজ কথায় নিলাম 21, তাহলে 21কে কিন্তু আবার কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় না, কিন্তু এটাকে কিন্তু কি দিয়ে যায়, 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য যায়, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রে আমার আউটপুট আসবে কি, ওই ক্ষেত্রে আমার আউটপুট আসবে হলো রিভার। দেখছো কত সহজ একটা জিনিস। এবার মনে করো তুমি মনে করো যে না ভাই আমার কিছু ভালো লাগে না, আমি এখানে নিচ্ছি 22, ঠিক আছে, তাহলে এটারে দেখো, এটারে শুধু 5 দিয়েও যাচ্ছে না, শুধু 7 দিয়েও যাচ্ছে না, আবার 5 আর 7 দুইটা দিয়েও একসাথে যাচ্ছে না, তাহলে এবার কি আউটপুট আসবে, তখন বলবে কি ট্রাই এগেন, ঠিক আছে। তখন তাহলে এই ধরনের কাজটা আমরা কি দিয়ে সমাধান করি, যাদের সি প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু জানো যে এই যদি না হয়, যদি এই টাইপের যে কাজগুলো আছে আমরা করি হলো ইফ এলস বা এলস ইফ টাইপের যেই ব্যাপারটা আছে সেটা দিয়ে আমরা কি করি, এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে চলো আমরা আগে আমাদের ফ্লো চার্টটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা কোডটা একটু দেখবো। কারণ ঘ নম্বরে বলছে যে ঘ নম্বরে কি বলছে দেখো, যে উদ্দীপকের শর্তগুলো ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রামটি লেখো। তাহলে আমরা একসাথে এটা বুঝে আবার ওইটা বুঝে বলবো, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে কি বলছে, যদি তোমাকে এই ধরনের কথা বলে যে দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তারপরে একটা সংখ্যা দিয়ে, তারপরে একটা সংখ্যা দিয়ে, উদ্দীপকে তাকায় দেখো ফার্স্টে 5 এর কথা বলছে, তারপরে 7 এর কথা বলছে, তারপরে 5 এবং মানে 5 এবং 7 দুইটার কথা বলছে, যে দুইটা দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে এই টাইপের কোনো কথা থাকলে আগে ওই দুইটার কথাটাই, ওই দুইটা দ্বারাই বিভাজ্য হয় কিনা সেটাকে প্রথমে বলবো আমরা, যে সংখ্যাটাকে আমরা যদি 35 নিলাম, এটাকে 5 দ্বারাও এবং 7 দ্বারা দুইটা দ্বারাই কি বিভাজ্য হয়, তাহলে এই কথাটা আগে বলবো, তারপরে একটা সংখ্যা, তারপরে আরেকটা সংখ্যা, এই টাইপের করলে আমাদের কোডের আউটপুটটা সলিড আসে। আর যদি আমরা প্রথমে 5-এর, তারপরে 7-এর, তারপরে 5 এবং 7 এইভাবে কাজটা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুটে একটু ম্যাক্সিমাম নাম্বারের খেলায় একটু ম্যাক্সিমাম নাম্বারের বেলায় দেখা যায় যে আউটপুটটা একটু গোঝামেলা আসে, ঠিক আছে। তাহলে সলিড আউটপুট পাওয়ার জন্য আমরা কি করব, আমাদের এই ধরনের যে প্রবলেম যদি আসে, তাহলে 99% ক্ষেত্রে এটা কাজ করে যে আমরা ওই ততোধিকের কথা যেটা বলছে, যে দুইটা অপশনের কথা বলছে ওইটা আগে বলবো, তারপরে একটা সিরিয়ালে বলবো। আমি এটা বুঝাই দিই, তাহলে আরেকটু বুঝতে পারবা। তাহলে দেখো আমরা যেটা বললাম যে আমরা ইনপুট নিলাম n, এবং n কে আমরা কি করলাম, যে n যদি নিঃশেষে বিভাজ্য হয় 5 দ্বারা, আমি আগে কি বলছি দুইটার কথা আগে বলে নিব, তাহলে আমরা এই জন্য বলছি কি n যদি নিঃশেষে বিভাজ্য হয় 5 দ্বারা, এবং n যদি কি হয় 7 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়, কারণ আমি যখন 5 দ্বারাও গেছে 7 দ্বারাও গেছে কোনো সংখ্যা, তখনই শুধু আমি বলতে পারছি কি যে আমার আউটপুট আসবে হলো গুড, ঠিক আছে। তাহলে আমি বললাম কি যে অবশ্যই যেহেতু 5 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 7 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে আবার কি হয়েছে এখানে আমরা এই nটা ব্যবহার করছি, ঠিক আছে। এটা মানে কি আমাদের দুই পাশের জিনিসটা কি হতে হবে, অবশ্যই সত্য হতে হবে। তাহলে সহজ কথা, আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না, তোমরা জানো। তাহলে এখানে বলছে কি যে n কে যদি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা এবং আমাদের n যদি কি হয় 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমার কি আসবে, প্রিন্ট হবে গুড। আর যদি এটা সত্য না হয়, তখন আমি চেক করব যে সংখ্যাটা দিছে, তাহলে ওই সংখ্যাটা শুধু 5 দিয়ে কি হয়, বিভাজ্য হয় কিনা, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তাহলে আমার যদি দুইটাই হয়ে যায়, তাহলে আমার সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমার গুড প্রিন্ট হবে, এবং আমার কি হলো, কোডটা শেষ হয়ে গেল। কারণ ওটা 5 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়েছে, 7 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়েছে, পরে চেকটা করবো কি, কথা বুঝে আসছে। এই সুবিধাটার জন্যই আমরা আগে ততোধিক জিনিসটা আগে লিখি, কথা বুঝে আসছে, আর পরে একটা একটা করে লিখি। যে এমন কোনো সংখ্যা যদি
ধরিয়ে ফেলে যেটা দুইটা দ্বারাই বিভাজ্য নিঃশেষী বিভাজ্য হয়ে গেছে, তাহলে তার পরবর্তী কোনো সংখ্যা দ্বারা চেক করা দরকার নাই। তো এই জন্য আমরা কি করি, এই মাল্টিপল জিনিসটা আগে লিখি, তারপরে একটা একটা করে লিখি। এবার হয়তো বা বুঝতে পারছো, আমি তাও চেষ্টা করলাম একটু বুঝাইতে। তাহলে আমরা যেহেতু এটা হয়ে গেছে, তাহলে গুড যদি প্রিন্ট হয়ে যায় তাহলে আমাদের কাজটা কি হয়ে যাবে, এই সংযোগ চিহ্নে যাবে এবং এখান থেকে শেষ হয়ে যাবে। আর যদি আমাদের তুমি এমন কোনো সংখ্যা নাও যেটার বেলায় কি হয়, এই জিনিসটা কাজ করে নাই, অর্থাৎ এই দুইটা একসাথে ওইটা নিঃশেষে বিভাজ্য করতে পারে না, মানে একটা একটা করে আলাদা আলাদা করে দুইটা কি করতে পারে না, একই সাথে ওইটারে নিঃশেষে বিভাজ্য করতে পারে না। তাহলে যদি এটা না পারে তাহলে তার এদিক যাবে না, না পারলে এদিকে আসবে। এবার তুমি যে সংখ্যাটা নিছো ওইটা আমরা জাজ করবো কি, যে ভালো কথা তুমি এটা দিয়ে এবং এটা দিয়ে হয় নাই, তাহলে একটা একটা সংখ্যা দিয়ে জাজ করবো যে শুধু 5 দিয়ে কি নিঃশেষী বিভাজ্য হয়। তাহলে এই যে এনকে আমরা কি করলাম, যে শুধু 5 দিয়ে কি নিঃশেষী বিভাজ্য হয়, এস দিয়ে সুন্দর করে দিলাম যে যদি হ্যাঁ হয় তাহলে আমাদের কি আসবে, আউটপুটে আসবে ফ্লাওয়ার এবং এই সংযোগ চিহ্ন গেছে এবং এখান থেকে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। কারণ আমার যেহেতু এই দুইটা এখানে 5 দিয়ে আর 7 দিয়ে দুইটা একসাথে হয় নাই, তাহলে শুধু 5 দিয়ে গেলে কি হবে, তাহলে ওইটার আমরা কি বলবো যে 5 দিয়ে নিঃশেষী বিভাজ্য গেছে। এবার আমার উদ্দীপক অনুসারে আমি বলবো কি 5 দিয়ে নিঃশেষী বিভাজ্য হয়েছে, তাহলে আমার প্রিন্ট অফ ফ্লাওয়ার এবং কি শেষ হ্যাঁ হইলে। ঠিক আছে, সংযোগে কেন গেছি, কারণ অনেকগুলো সমাধান এখান থেকে বের হয়েছে, সবগুলোকে একসাথে এনে তারপর এন্ডে আমরা গেছি। ওকে, এরপরে যদি এটাও না হয়, এটাও যদি না হয় 5 দিয়ে বিভাজ্য হয় নাই, তাহলে আমার আরেকটা কন্ডিশন বাকি আছে, সেটা হলো কি যে 7 দিয়ে কি বিভাজ্য হয়। তাহলে আমরা কি করলাম দেখো, এবার ওই এন কে আবার কি করলাম, যে যদি এইটাও না হয় অর্থাৎ নো হয়, তাহলে আমরা তখন এটাকে কি করলাম, 7 দিয়ে বিভাজ্য হয় কিনা জাজ করার চেষ্টা করলাম। যদি এটা ইয়েস হয় যে 7 দিয়ে বিভাজ্য হয়েছে, নিঃশেষী বিভাজ্য হয়েছে, তাহলে তখন আপনার কি আসবে, তখন আসবে হলো তোমার রিভার। আর যদি এটাও না হয় তাহলে তখন আমার কি হবে, তাহলে আমার একটা সংখ্যা যেটার 5 এবং 7 দিয়েও যায় নাই, তারপরে শুধু 5 দিয়েও যায় না, শুধু 7 দিয়েও যায় নাই, সবগুলো যদি নো হয়ে যায় তাহলে সবার শেষে আসতেছে কি ট্রাই এগেন। সহজ কথা একবারে, ঠিক আছে। দেন এই ট্রাই এগেনটা আমরা আবার এই সংযোগে নিয়ে আসছি এবং এন্ড। তাহলে সহজ কথা হলো এক একটা পসিবিলিটির জন্য এক একটা রকমের আউটপুট আসতে পারে, এই জন্য আমরা সবাইকে এক জায়গায় আনছি সংযোগের মাধ্যমে এবং সবার শেষে কি করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি। তাহলে সহজ কথায় আমরা এবার কোডে শিফট করে দিই। তাহলে আমি একটু আগে বলছি যে এই ধরনের কোডটা তুমি যারা সি প্রোগ্রাম পারো তারা অটোমেটিক ধরতে পারতেছো যেটা আমরা কিভাবে করবো, যে আমাদের এলসিফের যে নিয়মটা আছে ওইটা আসবে এখানে। তাহলে আমরা এই যে সাধারণ নিয়মে আসলাম, তারপরে এন্ড দিয়ে কি নিলাম, এন্ড নিলাম, তারপরে প্রিন্টএফের ব্যবস্থা করলাম কি, যে প্রিন্টএফ দিয়ে আমরা বললাম যে টাইপ একটা নাম্বার, তুমি এটা নাম্বার টাইপ করো, যেটা স্ক্যানএফের মাধ্যমে আমরা এন এর ভিতরে প্রবেশ করাচ্ছি, এই এন এর ভিতরে। এইবার এই যে এই কথাটাই, ঠিক আছে, এই কথাটাই আমরা নিয়ে আসলাম কি, যে ইফ, ঠিক আছে, এলসিফের নিয়মে তো আগে ইফ তো দিতে হবে, তাই না। তাহলে আমরা কি করলাম, যে ইফ দিয়ে বলতেছে কি, যে যদি আমাদের কি হয়, যে এনটাকে যদি 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় এবং এনটাকে যদি 7 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয়, তাহলে প্রিন্টএফ করবে কি গুড, ডাইরেক্ট তুমি গুড প্রিন্টএফ করে দিবা, ঠিক আছে। আর যদি এটা না হয় তাহলে এলস ইফ, কারণ আমাদের অনেকগুলো শর্তে আমরা যাবো, কোনটা কখন ব্যবহার করতে হয় তোমরা ভালো করে জানো। তাহলে এরপরে কি আছে দেখো, যে ইফ দিয়ে বললাম যে যদি এটা হয় তাহলে আমরা কি করব, গুড প্রিন্ট করে দিব। যদি এটা না হয় তাহলে এলস ইফ, তাহলে কি শুধু 5 দ্বারা জাজ করতেছি, যে এটা যদি হয় তাহলে আমরা কি করে দেব, ফ্লাওয়ার প্রিন্ট করে দিব, মানে প্রিন্টে ফ্লাওয়ার। যদি এটাও না হয় তাহলে আবার এলস ইফে আসলাম, আইসা বললাম যে 7 দ্বারা এটা নিঃশেষী বিভাজ্য হচ্ছে কিনা, যদি 7 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় তাহলে প্রিন্টএফ করে দিব রিভার। আর যদি একটাও না হয় তাহলে আমাদের কি আছে, এলসে যা প্রিন্টএফ করে দিব ট্রাই এগেন এন্ড রিটার্ন 0, কাজ শেষ। তাহলে এই ছিল আজকে একটা আছে, আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, জীবনকে সুন্দরভাবে গোছানোর জন্য নামাজ পড়বে, নিজের জন্য, সবার জন্য এবং আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।